So we are in live. Hello everyone. আমি মিনহাজুল আসিফ, ফাউন্ডার অফ কোডবেনবিডি। দেশের সকল লিজেন্ডদের আসলে একই ফ্রেমে বাঁধা এবং তাদের জানা অজানা গল্পগুলো এক্সপ্লোর করার উদ্দেশ্যে আমার এই পডকাস্ট লিজেন্ড স্টক পাওয়ার্ড বাই কোডবেনবিডি। তো আজকে কিন্তু আমাদের এপিসোডের গেস্ট আমাদের সবার প্রিয় কামরুজ্জামান শিশির ভাইয়া, যিনি একাধারে একজন টপ রেটেড গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্স কমিউনিটি লিডার, ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার, যিনি অনেক বছর ধরে আমাদের ফ্রিল্যান্স কমিউনিটিকে আসলে সার্ভ করে যাচ্ছেন, এবং পাশাপাশি তিনি নিউজ মাইন্ড সহ আরো দুটা টপ কোম্পানিতে রিমোট জব করতেছেন। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিনাজ ভাই, অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। আর আজকে এই লাইভের জন্য আমি এক্সাইটেড। আর যদিও আমি লিজেন্ড বা এই টাইপের কিছু না, বাট আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। নিজের মধ্যে একটা লিজেন্ড ভাব আসে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ মিনাজ ভাই ফর ইনভাইটিং। থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস ফর কামিং। আই এম অনার্ড। এন্ড আপনি কিন্তু রিমোট জব করতেছেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও সময় দিচ্ছেন, আবার নতুনদেরকে শিখাচ্ছেন, খুব সুন্দরভাবে ফ্যামিলি মেনটেন করতেছেন। সো একসাথে এত কিছু আসলে কিভাবে মেনটেন করেন ভাইয়া? আচ্ছা, ব্যাপারটা আসলে আমরা যতটুক যেভাবে দেখি, যত সিম্পল ভাবে দেখি, আসলে ততটা সিম্পল না। বাট হয়তোবা করতে হয় প্রয়োজনের স্বার্থে, বা এখনই তো করার সময়, কখন করব, এক্স্যাক্টলি। তাই না? যত চাপ আমি এই এজে নিতে পারবো, হয়তোবা আর 10 বছর পরে অতটা পারবো না। সো এখন একটু প্রেশার নেওয়াই যায়। আর আমি একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করি সব দিক থেকেই। গ্রেট। সো ভাই, আপনি অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করতেছেন, প্রায় 2014 সালে শুরু হয়েছে, প্রায় 9 to 10 ইয়ার্স, মানে এটা অনেক বড় একটা সময়। তো এই ফ্রিল্যান্স হুম, সেক্টরে ভাই কিভাবে আসা হইলো, এবং আপনার শুরুর দিকে কিছু গল্প শুনতে যাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমার একটা ব্যাপার আছে, আমার হচ্ছে খুব মেমোরি লস হয়। হ্যাঁ, তো 14 সাল বা ওই 8-10 বছর আগের ঘটনা একটু হয়তোবা ব্রেন স্টর্ম করতে হবে, বাট আমি চেষ্টা করতেছি কিছু বলার জন্য। ওই সময় আসলে অনেক চ্যালেঞ্জেস ছিল, আর ইভেন আমি এটা জানতামও না যে কখনো ফ্রিল্যান্সিং করব বা এই সেক্টরে কখনো আসবো। তবে হ্যাঁ, আমার হচ্ছে আম ডিজাইনের প্রতি একটা ভালোবাসা তখন থেকেই ছিল, বা তখন থেকে বললে ভুল হবে, আমার চাইল্ডহুড থেকেই ছিল। তো তখন হচ্ছে আমি কোনো একটা ইনস্টিটিউশনে ছিলাম, যেখানে আমি হচ্ছে ইন্টেরিয়র নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমার চিন্তাভাবনা ছিল আমি আর্কিটেকচার বা ইন্টেরিয়র এগুলা নিয়ে কাজ করব। এবং মজার বিষয় হচ্ছে ওগুলাও কিন্তু ডিজাইনেরই পার্ট। হ্যাঁ? তো রাইট। ওগুলো আমার ভালো লাগতো। বাট সামহাউ আমার কেন জানি কার্টুন টাইপের ব্যাপার বা ফানি টাইপের ব্যাপারগুলা আমাকে খুব আকর্ষণ করতো ছোটবেলা থেকে। আমি খুব কমিক্স প্রিয় মানুষ ছিলাম। এখনো সুযোগ যদি পাই মাঝে মধ্যে পড়ার চেষ্টা করি। তো আমি তখন এইগুলা পড়তাম। তো ছোটবেলা থেকেই আঁকাআঁকির জের ধরে আমি ওই সময় টুকটাক নিজেও আঁকাআঁকি করতাম। বাট ডিজিটাল প্ল্যাটফর্মে কখনো আসি নাই। আমি নাম শুনতাম, ওডেক্স নামে একটা মার্কেট প্লেস আছে। বাট ফাইবার এর নাম কখনো শুনি নাই তখন, টু বি অনেস্ট। তো আমারই এক বড় ভাই ছিল ইনস্টিটিউটে। সে হচ্ছে দেখলাম কি যে তার জার্নিটাও কেবল শুরু। সে হচ্ছে ছোট, ছোট অ্যাভাটার বা হচ্ছে পোর্ট্রেট দিয়ে হচ্ছে গিগ তৈরি করতেছে ফাইবারে। তো আমি তো এর আগামাথা আসলে তেমন কিছুই বুঝতাম না। তো ভাইয়াকে একদিন জিজ্ঞাসা করলাম, "ভাইয়া আপনার কেমন কাজ আসে এখান থেকে? কত টাকা কামান?" তো সে আমাকে বলল যে, "দেখো, এখানে ভালো পটেনশিয়াল আছে।" রাইট। তো কিরকম পটেনশিয়াল, মানে আমার কিউরিওসিটি হলো। তখন তো আমি কাইন্ড অফ বেকার, হ্যাঁ? পড়াশোনা করতেছি। যদি কিছু আ পকেট মানি আসে খারাপ কি? তো উনি রাইট। যেটা বলল যে, "দেখো, তুমি যেটা নিয়ে পড়াশোনা করতেছো ওটাই তোমার গোল, ওটাই তোমার ফিউচার। তুমি ওখান থেকে লাখ, লাখ টাকা কামাবা। কিন্তু আপাতত তোমার হয়তোবা হাত খরচের জন্য তুমি এটা শুরু করতে পারো। তুমি টুকটাক ডিজাইন করো দেখি মাঝে মধ্যে, পোর্ট্রেট এগুলা বানাইতে পারো। এগুলো সহজ আছে।" তো উনিও পোর্ট্রেট আর্টিস্ট ছিল। পাশাপাশি 3D নিয়ে কাজ করত। তো আমাকে বলল যে তখন $5 এর কাজ মূলত সবাই বেশি করত ওই সময়টায়। রাইট। আপনি যদি আ ওই সময় কাজ করে থাকেন তাহলে হয়তো জানবেন যে ফাইবার এর চেহারাটাই কিন্তু একবারে ডিফারেন্ট ছিল। এখন এক্স্যাক্টলি, যেমন এক্স্যাক্টলি। আছে একবারে ডিফারেন্ট ছিল। তো ওই সময় $5 এ গিগ ওপেন করি আমি। তো করার পরে ভাই আমাকে সান্ত্বনা দিল যে, "হ্যাঁ, কাজ পাবা, সমস্যা নাই। ১ মাস ২ মাস ওটা ব্যাপার না। কাজ আসলে কাজ পাবা। মোটামুটি মাস গেলে তোমার ৫-৬ হাজার টাকা যদি থাকে, তো এটা ভালো পকেট মানি হবে।" তো বিষয়টা এখন ভাবলে খুব হাসি লাগে। তো ৫-৬ হাজার টাকা আসবে সেইটার উপর ডিপেন্ড করে আমি মার্কেট প্লেসে নামি।
দেন ওইটা যে একসময় এসে আমার ক্যারিয়ার হয়ে দাঁড়াবে, আমার অল ইন অল সাপোর্ট হবে ওইটা, এটা আমি কখনো ইমাজিনই করি নাই। তো আসলে ওই যে মানুষ বলে না যে খেলতে খেলতে মানুষ একটা পর্যায়ে চলে আসে, খেলার ছলে একটা কিছু করে ফেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমারও এটা ছিল হচ্ছে খেলার ছলে শুরু করা। হ্যাঁ, যে দেখি তো একটু কেমন হয়। তো আমার ফার্স্ট অর্ডারটাই ছিল ক্যান্সেল দিয়ে শুরু। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এটা, আমাকে যখন একজন ক্লায়েন্ট অর্ডার করে আমি খুব খুশি হয়ে গেছিলাম। $5 একটা কাজ ছিল। তো পরে কিছুক্ষণ পরে সে ক্যানসেল করে দেয় অর্ডারটা। তো আমার খুব মন খারাপ হয় যে আ বিদেশ থেকে একটা অ্যামাউন্ট আসলো আমার কাছে। মানে ডলার আসছে আমার কাছে। বিষয়টা আমি ভাবতেই মানে অবাক লাগতেছিল। পরে দেখলাম যে ক্যানসেল করে দিল। তো রিজন ছিল কি যে বাই মিস্টেক সে অর্ডার করে ফেলছে। আচ্ছা, আদৌ আমি সিউর না যে বাই মিস্টেক ছিল কিনা। আচ্ছা। হয়তোবা ফাইবার তখন নতুন, ক্লায়েন্টরাও তখন নতুন। ওরাও অনেক কিছু বুঝতো না। তো এটা হতেই পারে। তো আমার একটু খারাপ লাগছিল তখন। বাট পরে আরেকটা ক্লায়েন্ট আসলো যার কাছ থেকে আমি মোটামুটি রেগুলার কাজ করা শুরু করলাম। এবং সে খুব চার্মিং ছিল। খুব ফান করতো আমার সাথে। হ্যাঁ? এই করতে, করতে একসময় লেভেল 2, লেভেল 1, লেভেল 2 এভাবে করে কাজ শুরু করলাম। একটা সময় তো ২০১৬ তে এসে আমি টপ রেটেড হয়ে গেলাম। এই তো তারপর থেকে আর আমার জার্নিটা থামেনি। কন্টিনিউ আমি এখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারছি। এক্স্যাক্টলি। ফাইবারে দেখলাম ভাই বিষয়টা এরকম, যত বেশি আসলে আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো ফাইবার আমাকে তত দিবে, এবং এটা কোনো লিমিট নেই। এটা সবচেয়ে বেস্ট রাইট। জিনিস ফাইবারের। সো ভাই আরেকটা মজার কোয়েশ্চেন, আপনি হ্যান্ড স্কেচ করেন তারপর ডিজিটাল আর্ট করেন, মানে ওইটার একটা ডিজিটাল ভার্সন তৈরি করে, এই প্রসেসটা কিভাবে স্টার্ট হয়, বা তখন আপনি যখন শুরু করছেন এই ডিজিটাল আর্টের ব্যাপারটার এক্সিস্টেন্স কেমন ছিল? আর পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন, হ্যান্ড স্কেচ আর হচ্ছে ডিজিটাল আর্ট কোনটা এনজয় করেন ভাইয়া? আচ্ছা, লাস্টের অ্যান্সারটা আগে দেই। ডেফিনিটলি আমি হ্যান্ড স্কেচটা বেশি এনজয় করি। গ্রেট। কারণ আমার আমার মেইন জিনিসটাই হচ্ছে আমার কনসেপ্ট ডেভেলপমেন্ট। আমি যেটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেই। ঠিক আছে? হ্যাঁ, অনেকেই ডিজিটাল আর্ট করে, অনেক চমৎকার, চমৎকার কাজ করে। বাট দিন শেষে আমি যদি সেটার ভ্যালু ক্রিয়েট না করতে পারি, তাহলে ওই আর্টটার আসলে কোনো দাম নাই। এক্স্যাক্টলি। ধরেন অনেক বড়, বড় লিজেন্ডারি শিল্পীদেরকে যখন আমরা দেখি তাদের আর্টগুলার মধ্যে একটা মেসেজ থাকে। অ্যাকচুয়ালি ওই মেসেজটাই কিন্তু পাবলিক রিড করে। পাবলিক কিন্তু এটা দেখে না যে ডিজাইনার বা যে আর্টিস্ট সে এখানে কোন ব্রাশ সাইজটা ইউজ করছে, রাইট, কোন রাইট। কালার প্যালেটটা ইউজ করছে, এটা কিন্তু দেখে না। মানে পিপল আসলে এনজয় করে হচ্ছে কনসেপ্টটা। তো আমি সবথেকে বেশি এমফেসাইজ করি এই জায়গাটাতে। আর আরো একটা কথা বলে রাখি, অনেকে হয়তোবা ভাবে যে আমি ডিজিটাল আর্টিস্ট। অ্যাকচুয়ালি আই এম নট ডিজিটাল আর্টিস্ট। ঠিক আছে? আমি ইলাস্ট্রেটর। আমি হচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে ইলাস্ট্রেশনের কাজ করে থাকি এবং সেগুলা ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক ভেক্টরে বেশি করা হয়। টুকটাক মাঝে মধ্যে আমি আইপ্যাডে প্রোক্রিয়েট ইউজ করে ওখানেও কাজ করি। তবে মূলত ডিজিটাল আর্টের থেকে আমি স্কেচটা বেশি করি। কারণ ওই স্কেচটা আমি আবার পরবর্তীতে হচ্ছে আ Adobe Illustrator এ নিয়ে এসে ওইটাকে হচ্ছে ভেক্টর করি। সো এই আচ্ছা। ভেক্টর যখন করা হয় তখন এইখানে আবার ছোট, ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিকস আছে যেগুলো আসলে আমাকে অনেক কষ্ট করে শিখতে হইছে। অনেক আম মানে এক্সপেরিয়েন্স আ মানে কি বলে? এক্সপেরিয়েন্স এর একটা গ্যাপ ছিল। গ্যাপ যেটা ছিল, হয়তো রাইট। আমাকে অনেক জায়গা থেকে রিসোর্স কালেক্ট করে, করে নিজে ভুল করে, করে শিখতে হইছে। বাট এখন তো মানুষ আসলে অনেক টিউটোরিয়াল অনেক কিছু সহজেই পেয়ে যাচ্ছে। এটা একটা গুড থিং। গুড থিং, রাইট। সো শিশির ভাই কিন্তু চুল কেটে ফেলছে অনেকদিন পর। ভাইয়ের চুল আসলে আমি দেখলাম এরকম সবসময় লম্বা চুলে দেখতে অভ্যস্ত। অনেকে না আসলে আমি 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 চিন্তা করতেছিলাম যে কেউ এটা নিয়ে কিছু বলে না কেন? যে ভাই চুল কাটেন, চুল কাটেন। এত বড় চুল আপনাকে অভদ্র দেখা যায়। হ্যাঁ, এটা কেউ বলে না কেন? এটা বলার পরে আমি কাটবো। তা মাশাআল্লাহ দেখলাম কেউ এটা বলে না। সবাই প্রশংসা করে। তো বাধ্য হয়ে আমি নিজেই কেটে ফেললাম। আচ্ছা, আমাদের লাইভে অনেকে আছে, আতিকুর রহমান, মার্স রহমান, তারপর হচ্ছে ইউটিউবে লাইভটা আমাদের সম্প্রচার হচ্ছে, মেহেদি, শুভ ভাইয়া, দুইজন প্রিয় ভাইকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। গ্রেট। মিরাজুল, তারপর হচ্ছে আহ নতুনদের জন্য কিছু কথাবার্তা অবশ্যই থাকবে। দেন আমাদের তুহিন ভাইয়ার একটা কোয়েশ্চেন আছে, আমি একটু পরে নিচ্ছি কোয়েশ্চেন গুলো। ফরিদপুর ভাঙা থেকে দেখতেছে, টু লিজেন্ডস ইন ওয়ান ফ্রেম। সো আমি আস্তে আস্তে কমেন্ট গুলো নিয়ে আসবো। ভাইয়ের কাছে আরেকটা কোয়েশ্চেন, আমরা
যারা আসলে অনেকদিন ধরে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন, এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং করতেছেন খুব কম মানুষই এই পেশার সাথে তখন জড়িত ছিল, 2014 কথা বলতেছি। এখন এই সেক্টর সম্পর্কে সবাই কম বেশি জানে, এবং চ্যালেঞ্জ গুলো কি ছিল ভাইয়া, মানে তখনকার আমলের চ্যালেঞ্জ গুলো কি ছিল, এখনকার ব্যাপারে আমি একটু পরে আসতেছি, তখনকার সময় আসলে চ্যালেঞ্জ গুলো কেমন ছিল? চ্যালেঞ্জ বলতে আসলে ভাই তখন পুরাটাই চ্যালেঞ্জ ছিল। আর সবকিছু কেমন জানি ধোঁয়াশা ছিল। রাইট। আই মিন আপনি যদি শীতের সময় লং ড্রাইভে যান, তো সামনে রাস্তা যেমন দেখা যায় না, তো এক্স্যাক্টলি। বিষয়টা আমাদের জন্য ফ্রিল্যান্সারদের জন্য তখন এরকম ছিল। সিরিয়াসলি তখন আসলে কাউকে এইভাবে পাশে পাইনি। ধরেন আজকে মিনহাজ ভাই আপনার সাথে পরিচয়, এরকম অনেক ভাই ব্রাদারের সাথে পরিচয় যাদেরকে হয়তো গতকালকেও কিন্তু একটা ব্যাপারে আমি আপনাকে নক করছিলাম, রাইট? তো দেখেন কখন কাকে কাজে লেগে যায়, কার ইনফরমেশনটা কাজে লাগে এটা কিন্তু বলা যায় না আসলে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। তো তখন এরকম আমি অনেক জায়গাতেই ঠেকছি, অনেক আমার প্রবলেম ফেস করতে হয়েছে। আম, আমি হয়তোবা একটা একটা প্রবলেমের সলিউশন আমার ইনস্ট্যান্ট এই মুহূর্তেই দরকার, বাট আমি সেটার জন্য ওয়েট করতে হচ্ছে কারোর জন্য, কোনো এক বড় ভাইয়ের জন্য। এখন সেই বড় ভাই ফ্রি আছে কিনা, তাকে কলে পাওয়া যাচ্ছে কিনা, সবকিছু কিন্তু আসলে ম্যাটার করে। তো রাইট। আপনি দেখবেন যে মার্কেট প্লেস গুলাতে কিন্তু আপনাকে যত দ্রুত রেসপন্স করতে পারবেন ততই হচ্ছে বেটার। তো আপনি যদি উল্টাপাল্টা মিস্টেক করে ফেলেন এখানে না জানার কারণে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ঝামেলা হতে পারে। তো এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমরা প্রপার ইনফরমেশন বা গাইডলাইন না পেয়ে কিন্তু তখন ম্যাক্সিমাম আমি যাদের সাথে কাজ করছি সে সময়, তাদের অনেকের সাথে হয়তো বা এখন আলাপ হয় না বা দেখা সাক্ষাৎ হয় না, আবার অনেকের সাথে হয়। তো তাদের সবারই এক্সপেরিয়েন্সটা না সেম ছিল। সেম ছিল। আমরা সারা রাত বসে বসে স্কাইপ অন করে নিজেরা আড্ডা দিতাম আর ক্লায়েন্টের কাজ করতাম তখন। আড্ডাটা অ্যাকচুয়ালি কি জন্য দিতাম? একটা নেটওয়ার্কিং এর জন্য, যে জিনিসটা আমরা খুব এখন অ্যাভেলেবেল পাচ্ছি। অনেকে হয়তো বা এটাকে গুরুত্ব দেয় না যে ইভেন্ট, তারপরে নেটওয়ার্কিং এগুলো কি দরকার। বাট ট্রুলি টু বি অনেস্ট, আমি এইটা অনেক বেশি ফেস করছি সে সময়, যে এইটার যে গ্যাপ ছিল। তো তখন আমরা ৪-৫ জন ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা চিনতাম। তো তাদের সাথে রাত্রে বসে বসে আমরা কনভারসেশন করতাম। এক্স্যাক্টলি। কনভারসেশনের টপিকগুলো এরকম ছিল যে, ভাই তোমার আজকে ক্লায়েন্টের সাথে কি কি এক্সপেরিয়েন্স হলো, বা আমার আজকে একটা ক্লায়েন্টকে আমি সার্ভ করছি, তো সেখানে আমাকে ক্লায়েন্ট কি বলছে, বা আমি তাকে কিভাবে ম্যানেজ করছি। বা দেখা যাচ্ছে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিছে, আমি সামহাও সেটা বুঝতে পারতেছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তাকে বললাম যে ভাই একটু দেখো তো। তো এইভাবে এক্স্যাক্টলি। কিন্তু আমরা হোমওয়ার্ক করছি। এমন না যে নিজে নিজে আমি গুগল করে টোরে সব পেয়ে গেছি, এটা কিন্তু সবসময় হয় না। হয় না, হয় একজন না। এক্সপেরিয়েন্স মানুষের কাছ থেকে যখন আপনি কথা শুনবেন, তখন অন্তত আপনি একটা ভরসার জায়গা পাবেন, তাই না? এই এক্স্যাক্টলি। ভরসাটা আমাদের তখন ছিল না। এখন আমাদের বড় বড় ইভেন্ট হচ্ছে, বড় বড় আমাদের কি বলে পাবলিক গ্রুপ আছে, যেখান থেকে আমরা হেল্প নিতে পারি অনায়াসে। তখন এক্স্যাক্টলি। আমাদের এই ব্যাপারগুলা ছিল না। ছিল না। আর তখন তো ভাই এরকম যে ফাইবারে যেরকম এখন যে সাপোর্টের ব্লগ, একটা টপিক আমি বুঝতেছি না বা কনফিউজড, সার্চ করলেই কিন্তু এখন সাপোর্ট ব্লগ পাওয়া যাচ্ছে, ফোরাম পাওয়া যাচ্ছে, ফোরামে জিজ্ঞাসা করা যাচ্ছে। এই হুম, হুম। জায়গাগুলোতে অনেক গ্যাপ ছিল তখন, আমার মনে আছে অনেক ফাইবারে। গ্যাপ ছিল। হ্যাঁ, আমি ফাইবারে হচ্ছে তখন এই যে বায়ার ক্যান্সেলের একটা ব্যাপার ছিল, 2016 কথা বলতেছি। বায়ার ক্যান্সেল হুম, হুম। করতে আমি অ্যাকসেপ্ট করে ফেলাইতাম, এবং একটা 1 স্টার রেটিং খাইতাম। এটার একটা অল্টারনেটিভ ছিল যে আমি রিজলিউশন সেটা থেকে আমি ক্যান্সেল করব, বায়ার অ্যাকসেপ্ট করবে, তখন কিন্তু 1 স্টারটা আসতো না। তো এই যে হুম, কিছু ব্যাপার স্যাপার, বা একটা তখন রিভিউ চেঞ্জের একটা ব্যাপার ছিল, 7 ডেজ এর একটা টাইমলাইন ছিল, এর মধ্যে রিভিউটা চেঞ্জ করা যাইতো, এখন তো চেঞ্জ করা হুম। যায় না। তো ওই জিনিসটাও আসলে আমি দেখলাম কয়েকটা ক্লায়েন্ট ভুলবশত বা একটা 5 স্টারের জায়গায় কিছু একটা খারাপ রেটিং দিয়ে দিছে, তখন দেখা গেছে যে আমি চেঞ্জ করতে হয়, এটাই জানতাম না, জিনিসগুলো আসলে এত ল্যাকিং ছিল তখন। এবং ল্যাকিংস ছিল, এক্সপ্লোর করা রাইট। লাগছে, আমাদের সময়গুলোতে হুম, এক্সপ্লোর করা লাগছে, যেটা এখন নতুনদের জন্য অনেক সহজ হয়ে গেছে। তো ভাইয়া, এবার রাইট। একটা ছোটবেলার গল্প শুনবো আপনার, একদম ছোটকাল থেকে এখনো তো আপনার ছোট আমি। পড়াশোনা, তারপর হচ্ছে ক্যারিয়ার, ফ্যামিলি, স্ট্রাগলস, এই জিনিসগুলো একটু শুনবো ভাই, একটু ব্যাক থেকে শুনবো আমরা, যাতে আসলে সবাই জানতে পারে আপনার পরিচয়, কোথায় পড়াশোনা করছেন, ছোটকাল কেমন কাটছে। আচ্ছা, মূলত আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি। ছোটবেলায় আমি হচ্ছে ঢাকাতে ছিলাম না, আমি খুলনায় ছিলাম। খুলনাতে কিছুদিন থাকার পরে আমি ঢাকাতে চলে আসি। এখানে বাবা-মার সাথে সেটেল হই। অ্যান্ড আমরা হচ্ছে মোট ৪ ভাই। ৪ ভাইয়ের মধ্যে আমি ছোট। সবার ছোট আরকি। তো এই কারণেই বললাম যে স্টিল আমি যে এখনো ফিল করি আমি ছোট। হ্যাঁ? তো পরিবারের ছোট সন্তানরা সবসময় ছোটই থাকে। তাদের আদরের জায়গাটা আসলে অন্যরকম। এক্স্যাক্টলি। তো এখানে আ আমার আমার বাবা-মা আমাকে হচ্ছে সবসময় সাপোর্ট দিয়ে আসছে।
বিশেষ করে সৃজনশীল যে ব্যাপারগুলা, লাইক হচ্ছে আমি একটা সময় গানও করতাম, অনেকে হয়তো জানে না। তো আমি এখনো কিন্তু অনেকগুলো ভাইয়া স্টেজ, ইভেন্টে এখনো কিন্তু ভাইয়া ইভেন্টে অনেক সময় গান করে রিকোয়েস্ট অন না রিকোয়েস্ট। ওটা তো হচ্ছে চাপে পড়ে করি, বাট একসময় আমি হচ্ছে স্টেজ পারফর্ম করতাম, গ্রেট। গান গান করতাম। এবং আমার ওস্তাদ ছিল যার কাছে আমি হচ্ছে গান টান শিখতে যাইতাম। ইভেন আমি কিন্তু ক্লাসিক্যাল গান খুব পছন্দ করি। এবং আমার ওস্তাদ ছিল আহ, হচ্ছে উনি মারা গেছেন, ওনার নামটা খেয়াল আসতেছে না এই মুহূর্তে। উনি চলচ্চিত্রের সাথে কাজ করতেন আর কি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আমি আমার বাবাও সংস্কৃতি মানা লোক ছিল। তো আমার এসএসসির পরে আমার মনে পড়ে এখনো, এসএসসির পরে কিন্তু সাধারণত প্রত্যেক স্টুডেন্ট একটা সফট স্কিল ডেভেলপ ডেভেলপ। করে, লাইক হচ্ছে হয়তো সে আইএলস করে, স্পোকেন করে, না হলে ফার্দার ডেভেলপমেন্টের জন্য হয়তো বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়। রাইট। বাট আমি যেটা করছি সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। যে আমার এসএসসি পরীক্ষাটা শেষ, রেজাল্টের জন্য অপেক্ষা করে না, আমার বাবা যে একটা হারমোনিয়াম কিনে নিয়ে আসছে আমার জন্য। ঠিক আছে, যে 3 মাস তোর সময় আছে হাতে, তুই এই সময়টা কাজে লাগা, আহ, গান টান শেখ। তো এদিক থেকে অনেক সাপোর্ট ছিল। হ্যাঁ, যে আমি যা চাইতাম তা করতে পারতাম। ছোটবেলা থেকে ছবি টবি আঁকতাম, টুকটাক ড্রয়িং করতাম, কার্টুন আঁকতাম। এগুলা বাসার যে মেম্বাররা ছিল তাদেরকে আবার দেখাইতাম, তারাও খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো এই ধারাবাহিকতাটা সবসময় রয়ে গেছে। ঠিক আছে। আর মোটামুটি ক্লাস 5 আমি হচ্ছে আম, খুলনাতে পড়াশোনা করছি 5 পর্যন্ত, তারপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকাতেই মোটামুটি এখন ঢাকাতেই আমরা সেটেল। এই তো হচ্ছে আমার ছোটবেলার টুকটাক ঘটনা। জানি। আরো অনেক মজার স্টোরি আছে, এটা খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আচ্ছা স্যার। ছোটবেলায় একটা মজার স্টোরি মনে হ্যাঁ হ্যাঁ পড়লো, শিওর। এটা একটু বলি। একবার তখন আমি ড্রয়িং করতাম। তো অনেক ছোট তখন, মনে হয় ক্লাস 2তে বা 3তে পড়ি, অনেক ছোট। এরকম হবে। তো ওই সময় আমার হচ্ছে সামহাউ ফুটবল খেলতে গিয়ে আমার হাত ভেঙে যায়, হাত মানে ডান হাত, মানে যে কনুই থেকে হাড় সরে যায়। তো ওই সময় আমার প্রায় কয়েকদিন, মানে 20 দিনের মতন আমার হাত হচ্ছে প্লাস্টার করা ছিল, ব্যান্ডেজ করে যে প্লাস্টার করে রাখে ওইভাবে করা ছিল। তো আমি তো হচ্ছে খুব প্যাশনেট ছিলাম, আঁকা আঁকি না করলে আমার ভালো লাগে না। তো তখন হচ্ছে আমি ওই ডান হাত ভাঙা অবস্থায় বাম হাত দিয়ে আঁকা শুরু করি। হ্যাঁ, বাম হাত Great. দিয়ে আমি হচ্ছে খাতায়, প্লাস হচ্ছে আমাদের তখন কালো রঙের যে ফ্লোর গুলা ছিল আগে, সেই ফ্লোর গুলাতে আমি চক দিয়ে ড্রয়িং করতাম। তো Great. এটা সময় দেখলাম যে আসলে আপনার যদি ইচ্ছা থাকে কোনো কিছু আপনার আটকানোর মতন ওয়ে নাই। তো আলহামদুলিল্লাহ পরে আবার হাত ঠিক হয়ে গেছে যখন, তখন আবার ডান হাতে ব্যাক করছি। এইটাই। গ্রেট। আমাদের সাথে কিন্তু রুহুল আমিন ভাইয়া আছে। রুহুল ভাইয়া, গ্রেট। মার্স রহমান সহ নাজমুল, জান্নাতুল নাইমা অনেকে অনেকগুলো কোশ্চেন করছে। আমি লাস্টে দিয়ে কিছু কোশ্চেন পিক করার ট্রাই করব। সো ভাইয়া, মিডিয়া এবং ইউটিউবের কল্যাণে এখন আম, যেটা আসলে অনেক মানুষ মনে করে যে ফ্রিল্যান্স সেক্টরটা অনেক ইজি, কিছু কাজ শিখলাম, মার্কেট প্লেসে আসলে অ্যাকাউন্ট করলাম, ডলার ইনকাম স্টার্ট হয়ে গেছে, কিন্তু আসলে কারেন্টলি বাস্তব প্রেক্ষাপট পুরোপুরি ডিফারেন্ট। মিডিয়াতে আসলে সবসময় পজিটিভ দিকগুলো বা ব্লেসিং দিকগুলো দেখানো হয়, যেটা অ্যাজ ইউজুয়াল। সো এখন কিন্তু একজন ফ্রিল্যান্সার সফল হওয়ার পিছনে অনেক মানে রাত জাগার গল্প থাকে, অনেক স্ট্রাগলস থাকে, ক্লায়েন্ট হ্যান্ডেলের, হাজার হাজার ক্লায়েন্ট হ্যান্ডেলের অনেক কষ্ট থাকে। সো এই ব্যাপারগুলো সবাইকে যদি একটু বলতেন, আসলে নতুনরা যারা আসলে আসে তারা যাতে আসলে মিসগাইডেড না হয়, রিয়েল সিনারিওটা আসলে তুলে আনার জন্য ভাইয়া কোশ্চেনটা করা। ওকে, রাইট। সো আমি এই জায়গায় বলবো যে হচ্ছে আমরা পুরানো ফ্রিল্যান্সার যারা, তারা কিন্তু আসলে ঝড়ে বক মরে এইভাবে কিন্তু উঠে আসছে। আমরা কিন্তু কখনো স্কিল ডেভেলপমেন্টে অতটা গুরুত্ব তখন দেই নাই। আমরা চিন্তা করছি যে হ্যাঁ, শুরু করি, দেখা যাক, হলে হবে না হলে নাই। বাট আপনারা অনেকেই আছেন যারা নতুন, তারা হয়তো বা মিনহাজ ভাইকে দেখে বা আমাকে দেখে বা অন্য কোনো ভাই ব্রাদারকে দেখে আজকে মার্কেট প্লেসে আসতেছেন। বাট আমাদের যে এক্সপেরিয়েন্স, আমরা যে এতটা বছর এটার পিছনে সময় দিচ্ছি, কাজ করতে করতে নিজেদেরকে আহ ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু আমরা শিখছি, সেই জায়গাটাতে কিন্তু আপনাদের অনেক বড় একটা গ্যাপ আছে। রাইট। নতুনদের কথা বলতেছি। তো নতুনরা যেটা করে তারা হচ্ছে ম্যাক্সিমামই আমি কথা বলে দেখছি অনেকের সাথে, আসলে তারা প্যাশনেট না। তারা হয়তো ছোটবেলা থেকে কখনো ডিজাইন বা এই রিলেটেড কাজগুলোর সাথে জড়িত ছিলই না, রাইট। কিন্তু তারা এখন চাচ্ছে ডিজাইনার হতে। কেন? বা দেখা যাচ্ছে ছোটবেলা থেকে কেউ কন্টেন্ট রাইটিং এর সাথে বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে খুব একটা সম্পৃক্ততা ছিল না, বা কখনো ইন্টারেস্টেড ছিল না, সে রাইট। পড়াশোনা করছে অন্য কোনো ডিপার্টমেন্টে।
বাট এখন সে চাচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হতে। কেন? উত্তর হচ্ছে একটাই, কারণ অমুক ভাই ডিজিটাল মার্কেটিং এ ভালো করতেছে এবং তমুক ভাই হচ্ছে গ্রাফিক ডিজাইনে ভালো করতেছে। দ্যাটস ওয়াই আমি যদি কাজ করি, এখান থেকে আমার একটা পটেনশিয়াল আছে, আমি এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো। সো এই ডলারের যে একটা তাড়না, এটাতে কিন্তু আমাদের লাইফটাকে হেল করে দিচ্ছে অনেক সময়। তো এক্স্যাক্টলি আমি এটা জানি যে হ্যাঁ, হচ্ছে মানি ইজ দ্য মোটিভেশন, এটা ঠিক। বাট মানি আসলে আনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা সার্ভিস দিতে হবে। আর সার্ভিসটা যদি আপনার কোয়ালিটিফুল না হয়, সো আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না। ট্রু ইভেন অনেক সময় দেখা যায় যে পুরনো বা অনেক ভালো হচ্ছে কি বলে ফ্রিল্যান্সাররাও অনেক সময় সাস্টেইন করতে পারে না, ফ্ল্যাকচুয়েট হয়। তো এই কারণে কিন্তু আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের জায়গা, এটা তো আমাদের গ্যাপ থাকে, যে ফার্দার স্কিলটা আমরা ডেভেলপ করি না। তো রাইট রাইট নতুনদের ক্ষেত্রে নতুনরা যেটা ভাবে বা যেভাবে আসলে আমরা দেখি যে লিডাররা যেভাবে বলেন যে ফ্রিল্যান্সিং করো, এটা করো, করলেই টাকা আসবে, আসলে ব্যাপারটা এতটা সহজ না যেভাবে আমরা শুনি। এখানে আসলে অনেক সময় দেওয়ার ব্যাপার আছে, অনেক অধ্যবসায়ের ব্যাপার আছে, পাশাপাশি আপনাকে ধরে রাখতে হবে অ্যাটলিস্ট। আপনি হয়তোবা ৩ মাস গ্রাফিক ডিজাইন শিখে ভাবতে পারেন, ধুর এটা দিয়ে আমার কিছুই হলো না, বাদ, এবার ডিজিটাল মার্কেটিং শিখবো। এক্স্যাক্টলি তারপরে আপনি ৩ মাস ডিজিটাল মার্কেটিং শেখার পরে বললেন, ধুর এটা দিয়ে হচ্ছে না, তাহলে এবার আমি অন্য কিছু একটা শিখবো। বাট দেখেন এট দ্য সেম টাইম কিন্তু ডিজিটাল মার্কেটিং এ অনেকেই ভালো করতেছে, গ্রাফিক ডিজাইনে অনেকেই ভালো করতেছে। সো যখন আমরা ভালো না করি একটা সেক্টরে, তখন আমরা কি নিজের ভিতরে কিছু প্রশ্নের উত্তর নিজেরাই তৈরি করে নিই। সো আমি গ্রাফিক ডিজাইনে ভালো করতেছি না, দ্যাট মিনস মনে হয় এরকম কিছু যে এখন অনেক বেশি কম্পিটিটর, রাইট এই কারণে হয়তো বা আমি পারতেছি না। বা আমি অন্য একটা সেক্টরের চেষ্টা করতেছি, হচ্ছে না, তাহলে মনে হয় এই সেক্টরটার এই মুহূর্তে ডিমান্ড নাই, এটা হয়তো অন্য কোনো সেক্টর এসে খেয়ে ফেলছে। এইভাবে আমরা নিজেকে বুঝাই এবং নিজেদেরকে নিজে এক্সপোজ করি যে এখান থেকে সরে আসো। চলে আসো রাইট আমাদের কনফিডেন্টের অভাব মূলত, এটাই হচ্ছে, আমি যদি শর্ট করে বলি, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের কনফিডেন্ট না নিয়ে আমরা মার্কেট প্লেসে চলে আসি। এক্স্যাক্টলি একদম ট্রু ভাইয়া। আর মানে এখন স্টুডেন্টদের আসলে এমন একটা জায়গায় ৩ মাস ৪ মাস স্কিলটা ডেভেলপ করার সময় তাদের আসলে মানে তাড়না, মার্কেট প্লেসে সে কখন নামবে, মার্কেট প্লেসে নামার পর ১ মাস যেতে না যেতে সে থিঙ্ক করে যে আসলে আমি কেন পাচ্ছি না কাজ। মানে এখন আসলে আমাদের পুরো ব্যাপারটা আসলে ডলার কেন্দ্রিক হয়ে গেছে, এই জায়গা থেকে আসলে একটু রাইট, বের হওয়া উচিত আমার। আর রাইট, একটু রাইট। স্পেসিফিক্যালি আরেকটা কোশ্চেন করি ভাইয়া, গ্রাফিক হুম, ডিজাইন সেক্টর এখন বেশ স্যাচুরেটেড, বিকজ বেশ কিছু বছর ধরে অনেক ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইন সেক্টরে ঢুকছে। সো নতুনরা যদি হুম। গ্রাফিক ডিজাইনার হয়ে এখন সফল হইতে চায়, এই বিশাল গ্রাফিক ডিজাইন সেক্টরের নির্দিষ্ট কোনো নিশ নিয়ে কাজ করলে ভালো হয়, নাকি পুরো সেক্টরটা শিখিয়ে নামলে ভালো হয়? আর নির্দিষ্ট কোনো নিশ নিয়ে যদি নামতে হয়, আপনি একটু স্পেসিফিক্যালি বলবেন কোন কোন নিশগুলোতে এখনো অপরচুনিটি আছে, স্যাচুরেটেড না। ওকে, থ্যাংক ইউ ভাই। আসলে বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে আসলেই কম্পিটিশন অনেক অনেক বেশি এবং প্রফেশনালরা অনেক সময় হিমশিম খেয়ে যায় কম্পিটিশনের জোয়ারে। তো নতুনদের জন্য তো এটা আরো বেশি চ্যালেঞ্জ, বিকজ ট্রাস্টওয়ার্থি যে একটা ব্যাপার আছে, এই জায়গাটা কিন্তু থাকে না। কারণ একটা ক্লায়েন্টের সাথে বায়ারের, সরি, ক্লায়েন্টের সাথে সেলারের তখনই একটা বেটার বন্ডিং হয় যখন হচ্ছে ট্রাস্টের জায়গাটা তৈরি করতে পারি আমরা। এক্স্যাক্টলি ঠিক আছে? আর আমাদের ট্রাস্টটা কি? আমাদের সার্ভিস। হ্যাঁ? আমার চুল বড় আছে নাকি ছোট আছে, এটা কিন্তু ক্লায়েন্টের জন্য ম্যাটার করে না। সে রাইট রাইট কিন্তু দেখে যে শিশির কি সার্ভিস দিচ্ছে। তারা তো এই জায়গাটাতে হচ্ছে আমাদের মেইন যে ভুলটা হয়, যে আমরা হচ্ছে নতুন এসেই প্রফেশনালদের সাথে বিট করার চেষ্টা করি। রাইট হ্যাঁ? তো যখন আমরা তাদের মতন রেজাল্ট না আনতে পারি, তখন আমরা অনেক সময় ভেঙে পড়ি। আবার এমনও দেখা যায় অনেক সময় নতুন এসেই হয়তোবা দেখা যাচ্ছে আপনি ভালো করে ফেলছেন। আপনি ধরে নিচ্ছেন যে আমি কি হনুরে, বা আমি অনেক কিছু করে ফেলছি। রাইট আমি রাইট তো বিশাল বড় একজন ডিজাইনার হয়ে গেছি। তো এই জায়গাটাতে আবার যখন তার কাজ হারায় যায়, তখন আবার সে আবার দুমড়ে পড়ে। আবার এক্স্যাক্টলি আরেকটা যেটা বলছি একটু আগে, যে হচ্ছে মার্কেট প্লেসে যে সবসময় একটা প্রতিযোগিতা চলতেছে, নতুন নতুন স্কিল আসতেছে, এই জায়গাটাতেও কিন্তু আমরা হচ্ছে ফোকাস দিচ্ছি না। আমরা হয়তো ১০ বছর আগে যেটা শিখছি সেটাই এখনো করে খাইতে যাচ্ছি। সো দেখেন ওই যে টাইপ রাইটিং যারা ছিল আগে বসে বসে টাইপ করতো রাস্তার পাশে, তাদের কিন্তু এখন বিজনেস নাই। হ্যাঁ, সেটা ডিজিটাল ফরম্যাটে চলে আসছে। তো এখন ১০ বছর আগের যে টেকনোলজি বা সেই সময়কার যে ধ্যান ধারণা, সেইটা নিয়ে যদি এখন আপনি
বর্তমান সময়ের মানুষদের সাথে বিট করতে চান, সেটা তো হবে না। আপনাকে ফার্দার স্কিল ডেফিনেটলি ডেভেলপ করতে হবে এই জায়গায়। এক্স্যাক্টলি ট্রু। সো রুহুল আমিন রুবেল ভাই একটা কোশ্চেন করছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই হাইলাইট করে ফেললাম। শিশির ভাই মনে হয় পার্সোনালি কাজ করতেছেন এবং জব করতেছেন, রিমোট জবের কথা বলতেছে। সো কোনো এজেন্সি দেওয়ার পরিকল্পনা আছে কিনা বা এরকম কোনো ভাবনা আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই একটা আল্টিমেট গোল, যে সে ফিউচারে কখনো নিজে একটা এজেন্সি দিবে বা নিজে একটা অনারশিপ নিয়ে কাজ করবে। হ্যাঁ, তো এই জায়গাটা আসলে সবার ইচ্ছা থাকে, বাট ইচ্ছা থাকা মানে এটা না যে আপনাকে এজেন্সি দিতেই হবে আর আপনাকে অনারশিপ নিতেই হবে। ইটস অল অ্যাবাউট ইওর স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? এখন আমি যদি একটা এজেন্সি দিয়ে আজকে খুব ভালো আছি, কালকে যদি প্যারা খাই বা ভালো না থাকি, তাহলে এজেন্সি দেওয়ার আমার দরকার নেই। আমার কথা হচ্ছে আমাকে ভালো থাকাটা বেশি ম্যান্ডেটরি। আমাকে ভালো থাকতে হবে। সেটা আমি অল্প টাকা ইনকাম করে করি বা বেশি টাকা ইনকাম করে করি। বেশি টাকা সবাই কামাইতে চায়, অনারশিপ সবাই চায়। বাট দিন শেষে সেইটা যদি আপনার হ্যাসেল হয়ে দাঁড়ায়, আপনি যদি সেটার প্রেশার না নিতে পারেন, আপনার আপনার আন্ডারে যে কর্মীরা থাকবে তাদের সাথে যদি আপনার ম্যাচিংটা সুন্দরভাবে না হয়, বন্ডিংটা সুন্দরভাবে না হয়, তাহলে কিন্তু আপনি আপনার সময়, আপনার যে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট সবকিছুই কিন্তু আসলে জলে যাবে। হ্যাঁ? হ্যাঁ, পাশাপাশি এক্সপেরিয়েন্সও হবে। বাট আমার মনে হয় কি, একটা সময় পরে না লাইফে আর রিস্ক নেওয়ার মতন তেমন সুযোগ থাকে না। বা সেই সময় দেখা যায় যে নিশ্চিত একটা লাভের মুখ না দেখে কিন্তু মানুষ সেই জায়গায় অগ্রসর হয় না। তো সেটার জন্য একটা টাইম ফ্রেম থাকে যে হ্যাঁ, আমি এখন স্টুডেন্ট আছি, গায়ে অনেক জোর, আমি যা খুশি তাই করতে পারি। আমার এস্টাবলিশড হইতে এখনো 5 বছর সময় লাগুক, সমস্যা নাই। আমি আমার টাইমকে ইনভেস্ট করে দিব। তো সবসময় কিন্তু এই ব্যাপারটা হয় না। এখন আমরা যারা প্রফেশনাল আছি, অনেকে এন্টারপ্রেনার, কেউ আবার সলোপ্রেনার। বাট আমার যে বিষয়টা দেখা উচিত আমাদের প্রত্যেকের, যে নিজ অবস্থান থেকে আসলে আমরা ভালো আছি কিনা। আমরা পরিবার, আমাদের সংসার সবকিছু নিয়ে, পারিপার্শ্বিক সবকিছু নিয়ে আমরা সুখে শান্তিতে আছি কিনা, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এবং আমরা ফিউচারের জন্য আমাদের যারা জেনারেশন আছে তাদের জন্য কিছু করতে পারতেছি কিনা, এইটাই হচ্ছে আমার কাছে বেশি প্রাধান্য পায়। বাট রুহুল আমিন ভাই, ইনশাল্লাহ যদি কখনো এজেন্সি বা কিছু করি, অবশ্যই স্বপ্ন দেখি, আপনারাও পাশে থাকবেন, সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, রুহুল আমিন ভাইয়েরও একটা চমৎকার এজেন্সি আছে, টিম আছে। সো আই হোপ উনাকেও হয়তো আমরা কখনো লাইভে নিয়ে এসে ওনার গল্প শুনবো এবং তার কাছ থেকে আইডিয়া নিব। সো ভাইয়া, আপনার কাজের পাশাপাশি নতুনদের শেখানোর একটা প্রয়াস আছে বা কমিউনিটি ডেভেলপমেন্টের একটু ইন্টারাপ্ট করি। রুহুল আমিন ভাইয়ের কোশ্চেনে আরেকটা অ্যান্সার আমার বাকি রয়ে গেছে, সেটা একটু আমি অ্যাড করি। সেটা হচ্ছে, আমি টিম তৈরি করার জন্য এখান থেকে কয়েক বছর আগে একবার ট্রাই করছিলাম। আমার তখন রাত্রে দিনে মিলায় আমি 1-2 ঘন্টাও ঘুমানোর চান্স পাইতাম না, এত প্রেশার ছিল কাজের। তো তখন আমি লিটারেলি মাঝে মধ্যে ভ্যাকেশন মোডে চলে যেতাম, আমি নিতে পারতাম না। তো এমন একটা অবস্থায় আমি প্রচুর মানুষকে হায়ারিং এর জন্য তখন খুঁজছি। কিন্তু দেখা গেছে কি, আমি যে ধরনের কাজগুলা করি, ভাই তো আপনি দেখছেনই আমার পোর্টফোলিও, বা যারা দেখেননি তারা সার্চ করতে পারেন গুগলে ডিউ অ্যাপেলস লিখে। তো হ্যাঁ, তো ওখানে গেলে আমার ড্রিবল বিহান্সের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখানে যে ধরনের ডিজাইনগুলো আমি করি, তখন আসলে ওই রকম মার্কেটে কোনো ডিজাইনার আমি পাচ্ছিলাম না খুঁজে, যে যাকে দিয়ে আমি হেল্প নিতে পারবো। তো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে আমি ফিউচারে যদি কাজ না করতে পারি, তাহলে আমি কাকে দিয়ে সাপোর্টটা নিব। হ্যাঁ, তো ওই সময় আমি একটু ফেড আপ হয়ে গেলাম। তারপরে একটা জিনিস দেখলাম, আমি কয়েকজনকে তৈরি করার চেষ্টা করছি। অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল যে ভাই, আপনি ম্যান পাওয়ার তৈরি করে নেন, আপনি রেডিমেড পাবেন না আপনার সেক্টরে। এই ধরনের মানে আর্টিস্টিক ফিল কেউ দিতে পারবেন না, আপনার নিজের হাতে তৈরি করতে হবে। দেন আমি নিজের হাতে কয়েকজনকে তৈরি করার চেষ্টা করলাম, বাট ফিউচারে দেখা গেল তারা আমার সাথে আর থাকলো না। তারা নিজের প্ল্যাটফর্ম অথবা ফ্রিল্যান্সিং এইসব নিয়ে ব্যস্ত হয়ে গেল। তো আলটিমেটলি আমার সময়টা কিন্তু নষ্ট হলো। আমার পাশে বসে কাজ শিখায়ও আমি কিন্তু তাকে কাজে লাগাইতে পারলাম না। সো এই জন্যই এটা হচ্ছে একটা ব্যর্থতা। তো এখন আর কি কয়েকটা স্টুডেন্টকে আমি তৈরি করার চেষ্টা করতেছি। আস্তে আস্তে ফিউচারে যদি এরকম টিম করার প্রচেষ্টা থাকে, ইনশাল্লাহ আমি কাজ করব তাদেরকে নিয়ে। তো এই জায়গাটাতে আমার একটা কোশ্চেন ছিল আর কি ভাইয়া। সো নতুনদেরকে শেখানোর একটা প্রয়াস দেখতেছি, হয়তো আপনি
বছরে একটা বা দুইটা ব্যাচ লঞ্চ করতেছেন স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য ফর দ্য স্টুডেন্টস, এটা লার্জ স্কেলে কেন করতেছেন না? তাহলে আসলে অনেকে উপকৃত হওয়ার সুযোগ পাইতো। আর এটা কি আসলে আপনার এজেন্সি ফরমেশনে আপনার এমপ্লয়মেন্টের জন্য একটা হেল্প হবে এরকম কোনো থিঙ্কিং, নাকি এটা লার্জ স্কেলে করার কোনো পরিকল্পনা আছে শিশির ভাই? আচ্ছা, থিং ইজ মানে আমি কখনোই ভাবি না যে মেন্টরিং এ আসবো। হ্যাঁ, মেন্টরিংটা মানে ওই যে সবাই যে এটার ভিতরে একটা নেগেটিভিটি খুঁজে, ভালো যারা করতেছে তারাও খারাপ, যারা খারাপ শিখাচ্ছে তারাও খারাপ, আবার যারা ভালো শিখাচ্ছে তারাও খারাপ। মানে আমাদের অডিয়েন্সরা এখন খুব টক্সিক হয়ে গেছে। মানে এরা ওই কেউ শিখাচ্ছে এটা মেনে নিতে পারে না। মানে হচ্ছে কেন শিখাবে? নিজে কাজ করে কুল পায় না, নিজে কাজ করে সময় পায় না, সে আবার কিভাবে শিখায়, তাই না? তো ব্যাপারটা এরকম। তো একসময় আমি এটাই ভাবতাম যে আসলে শিখাইতে গেলে বদনাম হবে, মানুষ কথা বলবে। তো দরকার নাই। যা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চলে যাচ্ছে। আমার এত মানুষের কথা শোনার তো দরকার নাই। কিন্তু একটা সময় পরে দেখলাম যে মানে পিপল আসলে আমাকে চাচ্ছে সামহাউ তাদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য। আর আমিও একটা সময় চিন্তা করলাম আজকে আমি আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। হ্যাঁ? তো আমি যদি আরো ১০টা শিশিরকে তৈরি করে না রাখতে পারি, তো রাইট। ফিউচারের সাপোর্ট গুলা কে দিবে? কারণ চমৎকার। বাংলাদেশে দেখেন আপনি যদি বলেন যে ফ্ল্যাট ডিজাইন, বিজনেস কার্ড এগুলা নিয়ে কিন্তু হরহামেশা সবাই কাজ করে। কিন্তু ইলাস্ট্রেশন বা কার্টুন ক্যারেক্টার, তারপরে হচ্ছে মাসকট লোগো, এগুলা নিয়ে কিন্তু খুব কম মানুষই কাজ করে। এখন আমি অনেকেই দেখতেছি এটা নিয়ে কাজ করতেছে এবং ভালো করতেছে। বাট এই জায়গাটাতে একটা গ্যাপ ছিল, বিশাল একটা শূন্যতা ছিল। এবং আমি কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে একমাত্র টপ রেটেড সেলার ছিলাম হচ্ছে fiverr.com এ এই নিশের উপরে, অর্থাৎ মাসকট লোগোর উপরে। তো আমি বাংলাদেশে মোটামুটি চেষ্টা করছি যে ডিজাইনের এই প্যাটার্নটাকে ইনভলভ করার জন্য ইন্ডাস্ট্রিতে। যে কার্টুন বলতে আমরা শুধু একটা কার্টুন ভাবতাম, বাট এটা দিয়ে যে একটা লোগো ফর্ম করা যায় এটা কিন্তু অনেকে বুঝতো না সে সময়। রাইট। তো আস্তে আস্তে আমি এই জিনিসগুলো ডেভেলপ করার চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ আমি সফল হতে পারছি। এবং মাঝে মধ্যে আমি ২-১টা ব্যাচ করাই। এটাও আল্টিমেটলি আমার শখের বশেই। আমার বিজনেস পারপোজ যদি হইতো তাহলে দেখা যেত আমি পার ইয়ারে হয়তো বা ৫টা ৬টা ব্যাচ নামায় ফেলতাম, বা একটা রাইট। ব্যাচ রানিং থাকা অবস্থায় আমি আরেকটা ব্যাচ রেডি করে ফেলতাম। বাট আমি ওই জিনিসটা আসলে ব্যালেন্স করতে পারি না, বা চাইও না যে আমি কন্টিনিউ ব্যাচ করাবো। আমার ভালো লাগে, পড়াইতে ভালো লাগে। ইভেন আমার যারা স্টুডেন্ট আছে প্রিভিয়াস, আমার 5th ব্যাচ চলতেছে এখন। আপনি যে কোনো স্টুডেন্টের কাছে ফিডব্যাক নিতে পারেন পার্সোনালি বা হচ্ছে গোপনে, যে তুমি যে শিখতেছো শিশিরের কাছে কেমন শিখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবার কাছ থেকে ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পাই। এর কারণে আমার আরো শেখানোর আগ্রহটা বেড়ে যায় যে রাইট। হ্যাঁ, আরো ব্যাচ করানো যেতে পারে। যদি কিছু পিপল আমি তৈরি করতে পারি, তো দিন শেষে আমারই একটা প্রশংসার জায়গা তৈরি হবে যে হ্যাঁ, শিশিরের হাত ধরে একটা মানুষ তৈরি হয়েছে বা তার ক্যারিয়ারটা ডেভেলপ হয়েছে। সো আমি এখন সবসময় নিজেকে নিয়ে ভাবতাম আগে, এখন হয়তো বা কমিউনিটির জন্য ভাবি, এখন পিপলদের স্কিল গ্রোথের কথা চিন্তা করি। আর ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমাকে দেখা যেতে পারে যদি চেষ্টা করি সেইভাবে। আসলে আমি চাই না নিজেকে একজন মেন্টর হিসাবে পরিচিতি দিতে। অ্যাকচুয়ালি আমি ডিজাইনার হিসাবে নিজেকে বেশি পরিচয় দিতে পছন্দ করি। ইভেন আমি নিজেকে ফ্রিল্যান্সারও বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটা হয়তোবা অনেকেই জানে। আমি কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করে বা পরিচয় করে দেয়, এই যে ভাই শিশির ভাই আসছে, কিন্তু টপ রেটেড সেলার, এই শিশির ভাই আসছে খুব ভালো ফ্রিল্যান্সার। বাট আমি এটাতে কখনো খুশি হই না। আমাকে যদি বলা হয় এই যে শিশির ভাই আসছে একজন টপ লেভেলের ডিজাইনার, এই শিশির ভাই হচ্ছে একজন ভালো ডিজাইন করে, ওনার আর্টগুলো ভাল লাগে, এটা শুনলেই আমার মানে পরাণ জোড়ায় যায় যে ওয়াও, আমি যে কষ্টটা করতেছি এটাই হচ্ছে তার সফলতা। ট্রু। টাকা সবসময় সবকিছু না ভাই। টাকা কম আর বেশি মানুষের সফলতা আসলে টাকা দিয়ে বিচার করা যায় না কখনো। রাইট, রাইট। এক্স্যাক্টলি, চমৎকার কিছু আইডিয়া পাইলাম ভাইয়া। সো ভাইয়া 2016-তে আপনি টপ রেটেড সেলার ছিলেন, এখন সফলভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতেছেন, হ্যাঁ। সো আমি একটু ডিটেইলে জানতে চাবো আসলে একটা এটা নতুনদের জন্য একদম, যার একটা ক্লায়েন্ট আসলে আসলো আপনার কাছে, স্টার্ট করেন কিভাবে, নেগোসিয়েশনটা কিভাবে হয়, তারপর হচ্ছে বাজেটের ব্যাপারটা ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করেন, এরপর কাজটা নেওয়ার পর কন্টিনিউয়াস কমিউনিকেশন গুলো কেমন থাকে, রিপোর্টিং গুলো কেমন থাকে,
ডেলিভারির সময় আসলে মেসেজগুলো কেমন থাকে? সো নতুনদের আসলে অনেক কনফিউশন আছে এই জায়গাগুলোতে, এটা যদি একটু ক্লিয়ার করতেন, আপনি যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছেন, সো একটা ক্লায়েন্টের আসলে একটা ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করা যায়, সো এই স্টেপগুলো যদি আমরা মানে প্রসেসলি জানতে পারি প্রপারলি, সো নতুন যারা আসে তারা আসলে উপকৃত হবে। আচ্ছা, বিষয়টা খুব মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমি আপনার সাথে আজকে প্রথম পরিচয়, আপনি মিনহাজ ভাই, আপনাকে আমি চিনি না। তো আপনাকে জাস্ট এইভাবে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মিনহাজ ভাই, কি আমি শিশির, আপনার কি অবস্থা, কেমন চলতেছে? হ্যাঁ, এইটা বললাম একটা অ্যাপ্রোচ। আবার বললাম, হ্যাঁ মিনহাজ ভাই কি অবস্থা, ভালো আছেন আপনি? আপনার টি শার্টটা কিন্তু জোস, কোথা থেকে নিছেন, কেমন প্রাইস ছিল এটার? হ্যাঁ, এটার ফেব্রিকটা কিন্তু অনেক ভালো। আপনার মাইক্রোফোনটা কোথা থেকে কিনছেন? হ্যাঁ, এই মাইক্রোফোন কিন্তু আমি একটা আগে ইউজ করতাম। কথাটা কিন্তু বুঝেন, হ্যাঁ, দুইটা কিন্তু দুই রকম ব্যাপার, তাই না? সো এটা হচ্ছে কানেক্ট হওয়া একজনের সাথে। যে আমি ক্লায়েন্ট আসলো, তাকে ক্লায়েন্ট ভাববো না কখনো। ক্লায়েন্ট ভাববো অবশ্যই, কারণ তার কাছ থেকে আমি পেমেন্ট পাবো। বাট তাকে যদি আমি ফ্রেন্ড তৈরি করতে পারি বা আমি তার একজন শুভাকাঙ্ক্ষী হতে পারি, সেটা কিন্তু বেশি মোর দেন হচ্ছে বেশি গুড একটা প্র্যাকটিস হবে। তো আমি ওই জায়গাটাতে করি কি, আমি ইমোশনালি তাদের সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করি। অনেকে হয়তো ভাবে যে ইংলিশে অনেক পটর পটর করতে পারলেই হয়তো বা কাজ পাওয়া যায়। ব্যাপারটা কমপ্লিটলি রং। আপনি যদি ইংলিশে দুর্বলও হন, তারপরও আপনি কাজ পাবেন যদি আপনি ক্লায়েন্টের সাথে একটু মানে ক্লায়েন্টের সাথে যে বায়ার সেলারের যে একটা গ্যাপ, এই গ্যাপটা থেকে যদি বের হয়ে আসতে পারেন, তাকে যদি একটু ম্যানিপুলেট করতে পারেন কোনোভাবে। আর আমি মোস্ট অফ দ্য টাইম এই কাজটাই করি। একজন ক্লায়েন্ট যখন আসে, তার সাথে আমার অ্যাপ্রোচটা এমন থাকে যে আচ্ছা তোমার কাজটা, হ্যাঁ ঠিক আছে, এটা তো আসলে কোনো ব্যাপার না, এটা আমার জন্য খুব ইজি। হ্যাঁ, তো আমরা তো কাজ করতেই পারি। আচ্ছা এরপরে বলো তুমি আর কি কি চাচ্ছ এখানে। দ্যাট মিনস আমরা কিন্তু ছোটখাটো অ্যান্সার দিয়ে দিই অনেক সময়, যে কি বলে যে অনেকে মেসেজ দেয়, এরকম, হ্যাঁ হ্যাঁ ইয়েস আই ক্যান ডু ইউর জব, আই এম। তারপর আরেকটা কমন ওয়ার্ড আছে, এই কমন ওয়ার্ড গুলো খুব জেনেরিক, মানে এটা ক্লায়েন্টরাও পছন্দ করে না। ইয়েস ইউ আর ইন দ্য রাইট প্লেস। হ্যাঁ, এই ধরনের জেনেরিক ওয়ার্ড গুলো আমরা ইউজ করব না। আবার অনেকে দেখা যাচ্ছে হচ্ছে ওই মেসেজ সেভ করে রাখে, যে একটা ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে দ্রুত যেন আমি তাকে রিপ্লাই দিতে পারি, এর জন্য সেভ করে রাখে। হ্যাঁ, এটা আমিও করি, বাট সেটা হচ্ছে প্রথম অ্যাপ্রোচটা আমার এরকম থাকে না। আমি চেষ্টা করি নিজের থেকে একটা রিপ্লে তাকে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট প্রথম মেসেজটা রিপ্লে। তো সেখানে চেষ্টা করি তাকে একটু বোঝার জন্য, তাকে একটু কথা বলার জায়গা দেওয়ার জন্য। এতে হয় কি, ক্লায়েন্ট বুঝতে পারে যে এই সেলারটা হয়তো বা শুধু আমাকে নিয়ে ব্যস্ত, বা আমাকে সে প্রায়োরিটি লিস্টে রাখছে। তো আমরা যদি তার সাথে বলি ইয়েস আই ক্যান ডু ইউর জব, তার মানে এই ছেলে বা এই সেলারের আসলে খুব একটা আগ্রহ নাই আমার সাথে কাজ করা, বা আসলে সে হয়তো বা কনফিউজ যে কিভাবে কাজ করবে, সে রিকোয়ারমেন্টটা বুঝছে কিনা সেটা নিয়েও কিন্তু ক্লায়েন্ট কনফিউজ থাকে। আপনাকে কিন্তু রিকোয়ারমেন্ট বুঝতে পারলেও তাকে রিকোয়ারমেন্ট এগেইনস্টে একটা কোয়েশ্চেন করতে হবে তাকে। লাইক সে বলল যে আমার হচ্ছে একটা ভিনটেজ লোগো লাগবে, ইসের উপরে আমার একটা ফার্ম আছে, ফার্ম হাউস বা একটা অর্গানিক ফার্ম আছে, সেটার জন্য আমার একটা ভিনটেজ লোগো লাগবে। এখন আমি জিজ্ঞাসা করবো, হ্যাঁ তোমার যে ফার্ম আছে, ফার্মটা কোথায় লোকেটেড, তোমার কান্ট্রি কালচার কেমন, বা ওই জায়গায় যে ফার্মিং গুলা তুমি করতেছো, মানে এনিমেলস গুলা কি কি আছে, বা তোমরা যে ওখানে ফসল টসল ইয়া করো, কি কি ধরনের ফসল তোমরা হচ্ছে ওখানে উৎপাদন করো। আমি যদি এই পয়েন্টগুলো তাকে স্পেসিফিক ভাবে কোশ্চেন করি, তখন কিন্তু হচ্ছে সে বুঝবে যে ওয়াও, সে আমাকে নিয়ে রিসার্চ করতেছে, অ্যামেজিং ব্যাপার তো। তাহলে এইটার সাথে, ওনার সাথে, মানে এই সেলারের সাথে আমার কানেক্ট হইতে খুব ইজি হবে। আমার সাথে দেখবেন সে গল্পে মজে যাবে। আর এইটাই কিন্তু হচ্ছে টেকনিক, $5 কাজকে $500 নেওয়ার, কনভার্ট করা। আচ্ছা, এরপরে স্টেপগুলো কেমন থাকে ভাই, ডেলিভারির সময় বা কমিউনিকেশনের সময় বা? আচ্ছা, কমিউনিকেশনটা তো বললামই আমি, মোটামুটি কমিউনিকেশন যত ফাস্ট তাদের সাথে কমিউনিকেশন করা যায় ততই ভালো। এবং জেনেরিক কমিউনিকেশন থেকে বের হয়ে যদি সেটা একটু অর্গানিক করা যায়, সেটা আরো বেশি ভালো। আর টাইমের ক্ষেত্রে আমি যেটা সবসময় মাথায় রাখি, যেটা হচ্ছে ধরেন আমার 5 দিন ডেলিভারি টাইম, আমি 4 দিনের মধ্যে চেষ্টা করি ডেলিভারিটা দিয়ে দিতে।
তো এতে হয় কি বায়ারের সাথে একটা ভালো কানেক্টিভিটি তৈরি হয়। তো ও দেখে যে 5 দিনের ডেডলাইন ছিল, সে আমাকে 4 দিনে বা 3 দিনে ডেলিভার করে দিছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন রিভিশন আসবে তখন কিন্তু আরো 2 দিন ওই টাইম লাইনের ভিতরেই থাকবে, আপনার লেট টাইম লাইন কিন্তু দেখাবে না। সো ওইগুলাকে কিন্তু আবার ফাইবার ইমপ্রেশন বাড়ায় দেয়। তো পারফেক্ট টাইমের ভিতরে যদি ডেলিভারি দেওয়া যায় এবং আফটার ডেলিভারি পরে আমরা আসলে ক্লায়েন্টকে ভুলে যাই। হ্যাঁ, তখন আবার নতুন ক্লায়েন্ট নিয়ে মেতে উঠি। এই জায়গাটাতে আসলে আমাদের একটু প্রফেশনাল হওয়া উচিত। যেমন আমি একটা সার্ভিস আপনাকে দিলাম, এরপরে যদি আপনাকে আবার নক না করি, দ্যাট মিনস আপনাকে আমার আর প্রয়োজন নাই। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার প্রয়োজন আছে। আমি আবার আপনাকে জিজ্ঞাসা করব যে, মিনহাজ ভাই, আপনি যে মাইক্রোফোনটা আমার কাছ থেকে কিনছেন, এটা কেমন সার্ভিস দিচ্ছে? আফটার 2 মান্থ আমি জিজ্ঞাসা করতে পারি আপনাকে। হ্যাঁ, তো এতে করে হবে কি, ওরা যে একটা হিডেন ফিডব্যাক দেয়, একটা 5 স্টার রেটিং তো আমরা পেয়ে যাই, যেটা ভিজুয়াল থাকে, দেখতে পারি। এছাড়াও কিন্তু ব্যাক এন্ডে হচ্ছে একটা প্রাইভেট ফিডব্যাক থাকে, যেটা আসলে আমরা দেখতে পাই না। হ্যাঁ, যখন আপনি হচ্ছে ক্লায়েন্ট হিসাবে কাউকে কোনো জব যখন সাবমিট করবেন, তখন আবার এটা আপনি দেখতে পাবেন। যেমন আমিও কিছু সার্ভিস কিনছি ফাইবার থেকে, তখন কিন্তু আমি ফিডব্যাক দেওয়ার সময় এই ফাংশনগুলো পাইছি, যে ওভারঅল তার সাথে তার অ্যাক্টিভিটিস গুলা কেমন ছিল। তো ওইখানে আউট অফ 10 হচ্ছে আপনাকে মার্কিং করতে হয়। হ্যাঁ, তো ওইখানে যদি আপনাকে হিডেন ফিডব্যাক গুলা যদি বাজে দেয়, তাহলে এটা কিন্তু আপনার প্রোফাইলের উপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আফটার মানে হচ্ছে কি বলে ডেলিভারি, আপনি যদি তার সাথে ফার্দার কমিউনিকেশন করেন, তাহলে কিন্তু ওই চান্সটা কম থাকে। তাহলে দেখবে যে আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন। টুকটাক সমস্যার কথা হয়তো বলতেও পারে, হ্যাঁ তুমি আমাকে ফাইলগুলো দিছো, পিএইচডি ফাইলটা আমি পাই নাই, কথার কথা। অনেক সময় কিন্তু ছোটখাটো কথা আপনাকে বলবে না, আপনাকে তার কাছ থেকে শুনে নিতে হবে যে, ভাই তোমাকে যে কাজটা আমি দিলাম, তুমি সন্তুষ্ট তো? তোমার সব ঠিক আছে? কোনো চেঞ্জ লাগলে আমাকে বলবা। যদি আমার পিরিয়ড শেষও হয়ে যায়, তার সাথে কাজের টাইমলাইন শেষ, ইভেন ওই টাকাও আমি পেয়ে গেছি, বাট তারপরেও আমি তাকে আস্ক করব। দেন সে হয়তো বা একটু খাটাখাটি করবে, যে সেলার আমাকে যেহেতু জিজ্ঞাসা করছে, একটু দেখি তো, দেখে বলবে, ও এখানে তো একটা ফাইল মিসিং আছে, এটা আমাকে একটু দাও। তো ফাইলটা আপনি তাকে দিয়ে দেওয়ার পরে ও যখন প্রাইভেট ফিডব্যাকটা দিবে, তখন এই কথাটা তার মাথায় প্রথমে আসবে যে, ও তো আমাকে এক্সট্রা সার্ভ করছিল, তাহলে ওকে আমি 10 স্টার দিয়ে দিই। ট্রু, চমৎকার একটা ডিসকাশন ভাইয়া। একটা অ্যাডেড কোশ্চেন, ইংলিশ কমিউনিকেশন, এই জায়গাটাতে আপনি যে কমিউনিকেশনের ব্যাপারটা বললেন, এখানে আসলে দক্ষতাটা কেমন দরকার ইংলিশে? আর ইংলিশে রাইটিং স্পিকিং বোথ ক্ষেত্রে কি আসলে এক্সপিরিয়েন্স থাকা দরকার, নাকি শুধু রাইটিং এক্সপিরিয়েন্স থাকলে আসলে একজন ফ্রিল্যান্সার মোটামুটি কাজ করতে পারবে মার্কেটে? এখানে বিষয়টা অনেকভাবেই বলা যায়। প্রথমত হচ্ছে রাইটিং এর যে আপনার স্কিলটা, এটা তো ডেফিনেটলি দরকার, বিকজ প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু হচ্ছে চ্যাটিং করেই সব কাজগুলো আমরা পেয়ে থাকি। তো এখন অনেক মার্কেট প্লেসে, যেমন আপওয়ার্ক, ইভেন ফাইবারেও আমরা কিন্তু ভিডিও কলে কথা বলার একটা সুযোগ থাকে। আর ভিডিও কলে কথা বললে হয় কি, আপনার ক্লায়েন্টের সাথে সরাসরি অ্যাটাচমেন্টের একটা ব্যাপার থাকে, বা ইমোশনালি অ্যাটাচ হওয়ার একটা সুযোগ থাকে, যেটা আমি একটু আগে বললাম, যে ফ্যামিলির খোঁজ খবর নেওয়া, বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেওয়া, এটাও কিন্তু হচ্ছে আপনার ডিসকাশনের একটা পার্ট। হ্যাঁ, এটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না, যে ক্লায়েন্ট মানে যে সবসময় রোবোটিক কথাবার্তা বলতে হবে, নট লাইক দ্যাট। আপনাকে অনেক সময় ইমোশনাল কথা শেয়ার করতে হবে, যেমন আমার সামনে ঈদ আসতেছে, আমি কিভাবে ঈদ কাটাবো, বা তোমাদের বড়দিন হচ্ছে ওখানে, ওইটা কিভাবে তোমরা সেলিব্রেট করো। এই জায়গাগুলোতে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু আমাদের ভিতরে একটা বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হবে। তো ইংলিশের ক্ষেত্রে আমি যেটা প্রথম প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে আমাদের রাইটিং স্কিল, কারণ এইটা না থাকলে আমরা কিন্তু শুরুই করতে পারবো না। আর আপনি যদি কখনো ভাবেন যে আমি একবারে রাইটিং, লিসেনিং এবং হচ্ছে সরাসরি কথা বলা ভিডিও কলে সবগুলা শিখেই তারপর মার্কেট প্লেসে আসবো, এটা আসলে হয় না। ইংলিশ জানা আর কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু আলাদা জিনিস। অনেক সময় ইংলিশ টিচারকেও যদি আপনি কারোর সাথে কমিউনিকেশন করতে দেন, সে কিন্তু পারবে না। সে ইংলিশ শেখায়, ইংলিশ টিচার, বাট সে কমিউনিকেশন করতে পারবে না, বা একজনের সাথে অ্যাটাচ করতে পারবে নিজেকে। বাট সেটা পারবে ওই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যারা কাজ করে, লাইক আপনি একজন ডাক্তার, বা আপনি একজন ডাক্তারের সাথে ওইভাবে কথা বলতে পারবেন, একজন ইঞ্জিনিয়ারের সাথে ওইভাবে কথা বলতে পারবে, বা ডাক্তার তার পেশেন্টের সাথে ওইভাবে কথা বলতে পারবে। তো এখানে হচ্ছে বায়ার সেলারের কনভারসেশনটা কেমন হওয়া উচিত, এই জিনিসটা আমাদের বেশি শেখা উচিত।
যে আমরা একটা ক্লায়েন্টকে কিভাবে ম্যানিপুলেট করতে পারি, কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হবে, এই ব্যাপারগুলোতে যদি আমরা কনফিডেন্ট থাকি তাহলে আর অসুবিধা নাই। আরেকটা জিনিস হচ্ছে, যত আমরা বেশি ভুলভাল বলবো তত আমাদের কথা বলার স্কিলটা ডেভেলপ হবে, স্পিড বাড়বে, আমাদের ফ্লুয়েন্সি বাড়বে। তো দেখা যাচ্ছে আমরা সারা দিন মানে বোম ব্লাস্ট করলেও একটা ইংলিশ শব্দ মুখ থেকে বের হয় না, আবার আমরা সাহস করি ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য। হোয়াই? এই জায়গাটাতে তো আসলে আমাদের সাহস করাটাই উচিত না। বাট আমাদের উচিত হচ্ছে আমাদের সারাউন্ডিং এ যারা ফ্রেন্ড সার্কেল আছে এদের সাথে টুকটাক ইংলিশে একটু কনভারসেশন করা। আমাদের দেশে দেখা যায় সাধারণত এই ব্যাপারগুলো একটু হাসি তামাশার পাত্র করে ফেলে অনেকে, যে ইংলিশে কথা বলতেছে, দেখো পার্ট নিচ্ছে। তো ব্যাপারটা কিন্তু এরকম না। তো পার্ট নেওয়ার আসলে কিছু নাই, এখানে আপনি বিজনেস করতে আসছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটস এ টুল। এটা হচ্ছে আপনার আপনার প্রোডাক্ট সেলিং এর একটা টুল, এটাকে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ ভাবার দরকার নাই। সো ফেসবুকে যখন আপনাকে বুস্ট করতে হয় অডিয়েন্স পাওয়ার জন্য, ফেসবুক একটা টুলস আপনার, তাই না? ওইখানে কেউ কিন্তু আপনাকে বলতেছে না এস ফেসবুকে বুস্ট করে হচ্ছে ক্লায়েন্ট খুঁজতেছে, তখন কিন্তু কেউ কথা বলে না। যখন আপনি ইংলিশে কথা বলতেছেন তখন হচ্ছে হয়ে যাচ্ছে ফুটানি। তো ব্যাপারটা আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে যে এটা একটা ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আমি অনেক পটেনশিয়াল পাইতে মানে পাওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে। আর আমরা যখন হচ্ছে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি, ক্লায়েন্টরা কিন্তু বাঙালি না, তারা নেটিভ আমেরিকান অর ব্রিটিশ অর অস্ট্রেলিয়ান বা এই ধরনের কান্ট্রিগুলোতে বিলং করে। তো তারা কিন্তু জানে যে আমি যে যার সাথে কথা বলতেছি সে অ্যাকচুয়ালি কিন্তু নেটিভ আমেরিকান বা ইউরোপের কোনো পার্সন না, তার ভাষা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সে কথা বলে। তো আমরা যদি টুকটাক গ্রামারিটিক্যাল মিস্টেক করে থাকি বা টুকটাক প্রোনাউন্সিয়েশনে আমাদের সমস্যা হয়, এই ব্যাপারগুলা কিন্তু ওরা পজিটিভলি কনসিডার করে, হ্যাঁ? এবং ওরা হেল্প করে। কোথাও না বুঝলে ওরা দেখবেন ক্যামেরার সামনে চলে আসে বোঝার জন্য, খুব ইয়ে করে তারা শুনে, খুব মনোযোগ দিয়ে তারা শুনে। ইভেন মানে ওদেরই কিন্তু আসলে একটা ওয়েবসাইট বা একটা ডিজাইন বুঝাইতে হবে। সো ওই কমিউনিকেশনে যদি গ্যাপ থাকে ক্লায়েন্টেরই কিন্তু লস। সো ম্যাক্সিমাম ক্লায়েন্টের ক্ষেত্রে আমরাও দেখছি যে ও নিজেই চায় আসলে মানে হাতে ধরে বুঝাইতে, বা কমিউনিকেশনের ভুল ধরা থেকেও সে আসলে বুঝছে কিনা একজন ফ্রিল্যান্সার, সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। শিশির ভাই একটু প্লিজ কন্টিনিউ। দ্যাটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জায়গাতে আমি অনেকের সাথে ওয়ান টু ওয়ান এরকম ভিডিও কলে কথা বলছি, অনেক হাই প্রোফাইল মানুষের সাথেও কথা বলছি, যে তাদের সাথে কথা বলতে গিয়ে আমার মানে অনেক জড়তা তৈরি হয়েছে, মানে মেন্টালি। অনেক ক্লায়েন্টের সাথে আমি কথা বলছি, আমি ঘাবড়াই নাই কখনো। বাট একবার দেখা গেছে আমি পেইনিয়রের জন্য একটা টিমের সাথে আমি কথা বলতেছিলাম। তারা হচ্ছে একটা ব্যাংকিং সেক্টর নিয়ে আর কি কাজ করে, ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কাজ করে। তো সেখানে মুরব্বি বুড়া বুড়া টাইপের কিছু মানুষ ছিল, আর তাদের কথা হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কি বলতেছে ভাই, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, ঠাস ঠুস করে কথা বলতেছে। তো আমিও অনেক কষ্টে বুঝছি এবং আমিও আমার মনের ভাষাগুলোকে অনেক কষ্টে বুঝাইছি তাদেরকে। তো সবসময় কিন্তু এক্সপিরিয়েন্স আপনার সেম থাকবে না। সব ইংলিশ পার্সনই যে হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে এরকম না, ওই অ্যাকসেন্টটা আমাদের একটু ধরতে কষ্ট হয়। আপনি যদি ইন্ডিয়ান বা পাকিস্তানি কারোর সাথে কথা বলেন না, তাহলে দেখবেন আপনি সব বুঝতে পারতেছেন। ইভেন একটা মজার বিষয় হচ্ছে, এখানে কোনো ইন্ডিয়ান ভাই নাই হয়তোবা, তাই বলতেছি, ইন্ডিয়ান মানুষ যখন কথা বলে ইংলিশে কথা বললে আমার কাছে মনে হয় যে হিন্দিতেই কথা বলতেছে। আই ডোন্ট নো আপনার এরকম মনে হয় কিনা। এটা ট্রু, একদমই পুরো ট্রু। তো এই দিক থেকে বলবো যে আমাদের বাঙালিদের অ্যাকসেন্ট আরো ভালো। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা দেশে কিন্তু আলাদা আলাদা অ্যাকসেন্ট আছে। তো আপনি আপনি যেভাবে কথা বলেন আপনি বেশি পিওর দিতে যাবেন না। পিওর দিতে গেলে আপনি ভুলভাল করে বসবেন, আপনি আসল জায়গা থেকে সরে যাবেন। আমরা সবাই চিন্তা করি এর জায়গায় আ বলবো, হ্যাঁ, বিয়ের জায়গায় ইয়ে বলবো, মানে আমাদের প্রোনাউন্সিয়েশন, ওই যে একটা কথা আছে না সমাজে যে ভাবের থেকে ভঙ্গি বেশি, ব্যাপারটা এরকম হয়ে যায়। আমি ইংলিশে কথাই বলতে পারি না, আমি এখন পড়ে আছি প্রোনাউন্সিয়েশন নিয়ে, তাহলে তো আসলে আমি কথাই বলতে পারবো না। আগে আমাকে পারফেক্ট ভাবে কথা বলা শিখতে হবে, দেন আমি হচ্ছে এমফেসাইজ করব যে এখানে আমার প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে বা আরো স্মার্টনেস কিভাবে আনা যায়। চমৎকার ভাই, চমৎকার কিছু ডিসকাশন আমরা শুনতেছি। আমাদের সাথে লাইভে কিন্তু অনেকে আছে, সো আমরা একটু লাইভের কয়জন আছে আমি দেখতে পাচ্ছি না। আমার এখানে প্রায় 100+, কারণ এখানে প্রায় 7টা জায়গায় একসাথে টেলিকাস্ট হচ্ছে, ইউটিউব, লিঙ্কডইন, তারপর হচ্ছে ফেসবুক পেজ, গ্রুপ, অনেক জায়গা থেকে।
সো ভাই, আপনি মিউজ মাইন্ড সহ টপ দুটো ডিজাইন কোম্পানিতে রিমোট জব করতেছেন। এখন এই রিমোট জব পাওয়া, মেনটেন করা সময় সাপেক্ষ এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স লাগে। আসলে আমি আপনাকে নিজেই দেখছি, হঠাৎ করে একটা প্রোগ্রামে গেলেন, ইনস্ট্যান্ট মিটিং ডাকছে, মিটিংটা অ্যাটেন্ড করতেছেন, অনেক অনেক আসলে প্যারা থাকে। সো নতুন একজন যদি রিমোট জব টার্গেট করে, তার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কিভাবে তৈরি হতে হবে তাকে, এবং রিমোট জবে অ্যাপ্লাই কিভাবে করবে, ইন্টারভিউ প্রসেসগুলো কি, বা এই রিমোট জব পাওয়ার পর কিছু কিছু দেখা যায় প্রজেক্ট বেসিস কাজ থাকে, কিছু কিছু আওয়ারলি কাজ থাকে, আওয়ারলি ট্র্যাকিংও করতে হয়। সো এই বিষয়ে একটু ডিটেলে ভাই কমপ্লিট একটা গাইডলাইন চাচ্ছিলাম, কারণ ফ্রিল্যান্স মার্কেট প্লেসের পাশাপাশি এখন অনেকেই রিমোট জব করতে চাচ্ছে। রাইট। সো প্রথমে বলে নিই যে অ্যাকচুয়ালি রিমোট জব কেন, রিমোট জব কেন করব আমরা, বা জব করা কেন উচিত। সো দেখেন, আমার ক্যারিয়ার কিন্তু শুরু ফ্রিল্যান্সিং দিয়ে, আমি স্টিল ফ্রিল্যান্সিং করে যাচ্ছি। হয়তো একটু কম কাজ করতেছি এখন, বাট স্টিল আমি ফ্রিল্যান্সিং এর সাথে কিন্তু ইনভলভ, এবং এমনও হতে পারে আমি আবার ফুলফিল এনার্জি দিয়ে আবার ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। সো আমার যেহেতু এত বছরের একটা অভিজ্ঞতা, আমি কিন্তু এটা নষ্ট হইতে দিব না। আমি ডেফিনেটলি ফ্রিল্যান্সিং করতাম, ফ্রিল্যান্সিং করতেছি, এবং ফ্রিল্যান্সিং এর সাথে থাকবো ভবিষ্যতে, এবং কমিউনিটির জন্য ইনশাল্লাহ টুকটাক কাজ করার আমার প্ল্যানিং আছে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল। আর রিমোট জবের ব্যাপারটা হচ্ছে, আমার ইচ্ছা ছিল হচ্ছে দেশের বাহিরে রিমোট জব করা, বা যদি কখনো আমার পসিবল হয় রিলোকেট করা। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু অনেক ডিজাইনারদেরই একটা ইচ্ছার জায়গা, যে সে আমরা আসলে যেই কালচারে মানুষের সাথে কাজ করি, আমরা কিন্তু সেই কালচারে বিলং করি না। তো আমরা যদি রিলোকেট করতে পারি, সেই সব মানুষের একবারে দুয়ারের কাছে পৌঁছায় যেতে পারি, তখন কিন্তু আমাদের পটেনশিয়াল অনেক বেড়ে যায়, বা আমাদের অভিজ্ঞতা কিন্তু নেক্সট লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের শুরুটাই হয় হচ্ছে রিমোট দিয়ে। আর রিমোট হচ্ছে এমন একটা জিনিস, এই জায়গাতে হচ্ছে আপনি একটা টোটাল টিম ওয়ার্ক আপনি দেখতে পাবেন, আপনার সামনে সবকিছু ট্রান্সপারেন্ট থাকবে। এবং আমরা যেমন ফ্যাক্টরি ভিজিট করি, আমরা প্রোডাক্ট লঞ্চ হওয়ার পরে কিন্তু প্রোডাক্টটা পাই, বাট ফ্যাক্টরিতে কিন্তু কিভাবে চেইন ওয়ার্ক হচ্ছে এই ব্যাপারগুলা কিন্তু আমরা খুব একটা জানি না। যে প্রোডাকশনে যাওয়ার সময় সেটা কিভাবে কিউসি হচ্ছে, কিভাবে সেটার আর&ডি হচ্ছে, আফটার দ্যাট কিভাবে ফ্লোটা হচ্ছে, মেশিনারি গুলা কেমন কি, এই বিষয়গুলো কিন্তু আমরা ফ্যাক্টরি ভিজিট না করলে বুঝতে পারি না। তো জবটাও হচ্ছে এরকম, যে এইখানে আসলে ইন্ডাস্ট্রিতে কেন প্রোডাক্টের প্রয়োজন, এই প্রোডাক্টগুলো আসলে কোথায় যাচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, ইনিশিয়াল থটটা কিভাবে জেনারেট হচ্ছে, এই টোটাল চেইনটা কিন্তু আসলে উপলব্ধি করতে পারি। এবং ইন্ডাস্ট্রিতে এখান থেকে 5 বছর পরে আসলে কোন কোন ব্যাপারগুলা খুব বেশি হাইলাইটেড থাকবে, খুব বেশি আমার স্কিল ডেভেলপমেন্টে আসা উচিত, এই বিষয়গুলো কিন্তু আপনি জানার একটা সুযোগ পাচ্ছেন এই ধরনের জবের মাধ্যমে, যেটা কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে শুধু এটা বুঝতে পারবেন না। আপনি কাজ করে যাচ্ছেন, কাজ আসতেছে করে যাচ্ছেন, বাট আপনার যে স্কিল ডেভেলপমেন্টের জায়গা আছে, এই জায়গাটাতে কিন্তু আপনি বিশ্বাস করতেছেন না বা করতে পারতেছেন না। যখনই আপনি জব মার্কেটে যাবেন, তখন দেখতে পাবেন যে আসলে এটার বিশালতা কেমন। তো জব করার আরো কয়টা সুবিধা আছে, সেটা হচ্ছে একটা মার্কেট ভ্যালু ক্রিয়েট করা যায়, যে আমি এরকম একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছি, সেখানে আমার কোলাবোরেশন ছিল, এরকম আরো 2-3টা মার্কেটের সাথে আমি কাজ করছি, বা ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি। আর মূলত সবাই কিন্তু হচ্ছে রিমোট জব করতে চায়, বাট আপনি যদি হচ্ছে একজন ডিজাইনার হিসাবে যখন একজন ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, বা তাদের প্রোডাক্টটাই হচ্ছে ডিজাইন, তখন কিন্তু ব্যাপারটা আরো অ্যামেজিং হবে। রাইট। তো আমি যেখানে কাজ করতেছি, তারাও হচ্ছে অনেক প্রফেশনাল ডিজাইনার, তারা অনেক ভালো করতেছে ইন্ডাস্ট্রিতে, এবং অনেক কি বলবো, তারা প্রাউডলি কাজ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার জন্য এখানে অনেক শেখার একটা জায়গা আছে, অনেক কিছু এক্সপ্লোর করার একটা জায়গা আছে, এক্সপ্যান্ড করার একটা জায়গা আছে, যেটা হয়তো বা ফিউচারে আমার হয়তো পার্সোনাল কোনো এজেন্সি বা টিম গ্রোথে হয়তো বা সেটা হেল্প করবে। বা আমি যদি কখনো অ্যানাদার কান্ট্রিতে রিমোট জব করি, বা কখনো রিলোকেট করি, এই এক্সপেরিয়েন্স গুলো আমাকে ডেফিনেটলি হেল্প করবে। অবভিয়াসলি। আর পাশাপাশি কিন্তু আপনি অফিস কালচারটাও শিখতেছেন। আইডিয়া পাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা হ্যাঁ। ব্যাপার ভাই। একটা অফিস কালচার যদি আমি না জানি, পরবর্তীতে আমি আসলে টিম মেনটেন করতে গিয়ে হিমশিম খাবো। কিছু স্ট্রাকচারিং থাকে রেডিমেডেড, যেটা আমি যখন একটা জায়গায় আসলে রিমোট জব করি বা জব করি, ওই জিনিসগুলোই কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়। আর ভাই, ইন্টারভিউ প্রসেসগুলো কেমন থাকে, বা একটা স্টুডেন্ট আসলে কিভাবে প্রিপারেশন নিবে এই রিমোট জবের জন্য?
আচ্ছা, রিমোট জবের জন্য আসলে যদি বাইরের দেশে হয় সেটার প্রসেস একরকম, আর আমাদের দেশীয় কান্ট্রিতে মানে দেশীয় কোম্পানিতে যদি হয় তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট। এখানে আমরা সিভি ড্রপ করতে পারতেছি বা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা সরাসরি শেয়ার করতে পারতেছি, বাট বাইরের এটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, কারণ বাইরে দেখা যাচ্ছে ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে বা আহ, তারা হচ্ছে শর্টলিস্ট করার জন্য কিছু টুল ইউজ করে। তো দেখা যাচ্ছে ওই জায়গাতে যদি আমরা অনেক এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ওই টুলসের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো সঠিকভাবে যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে দেখা যাবে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই সিভি গুলাকে প্রথমেই ডিক্লাইন করে দিবে। সো আপনার সিভিটা তাদের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা বা তাদের এইচআর এর কাছে যাচ্ছে কিনা এটা কিন্তু আপনি শিওর না। তো এইগুলা ইনশিওর করার জন্য আমাদের কিছু ওয়েবসাইট আছে, সেই সব জায়গা থেকে আপনি এগুলা রিভিউ করে নিতে পারেন। আমি কিছুদিন আগে এক ভাইয়ের ভিডিও দেখছিলাম, তো ওখানেও একটা সাইটের নাম দেখলাম যেখানে গিয়ে কিন্তু আপনি আপনার যে লিঙ্কডইন প্রোফাইল আছে প্লাস আপনার পার্সোনাল যে সিভি আছে এগুলা কিন্তু রিভিউ করায় নিতে পারেন যে এটা আসলে কতটুকু স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, তো আপনি 3-4 পাতা শুধু স্টোরি লিখে গেলেন আমি এটা করছি এটা করছি এটা করছি, এত কিছু ভাই ওরা পড়বে না। ঠিক আছে, তারা হচ্ছে কাজ দিয়ে একজনকে বিচার করবে। সো এই জায়গাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করি হচ্ছে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং এবং একটা পোর্টফোলিও। রাইট। ঠিক আছে, সো এইটা আমি একটু অ্যাড করি। পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপর কিন্তু গুণ বিচারী। সো আমাদের যদি একটা পারফেক্ট পোর্টফোলিও না থাকে তাহলে কিন্তু আপনি যেখানে যান না কেন আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে না। আমি নিজেও কিছুদিন আগে একটা কোম্পানির জন্য সিভি শর্টলিস্ট করছি। তো ওখানে দেখা গেছে যে আমি কিন্তু প্রত্যেকটা সিভি পড়ি নাই। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার ছিল সবাই, তো প্রত্যেকটা সিভি কিন্তু আমি পড়ি নাই। আমি সরাসরি তাদের লিঙ্কে ঢুকে পড়ছি বিহান্স অথবা ড্রিবলে। তো প্রত্যেকটা রিক্রুটারই কিন্তু এই কাজটাই করবে। আগে আপনার পোর্টফোলিও দেখবে যে আপনার ভিজুয়ালটা কি, তারপরে ফার্দার কমিউনিকেশনে যাবে আপনি কোথায় পড়াশোনা করছেন, কোথায় থাকেন, বিস্তারিত পরে জানবে। সো এই জায়গাটাতে আমাদের পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট, আর কনফিডেন্ট লেভেলটা তো ডেফিনেটলি এই জায়গায় দরকার। চমৎকার ভাই। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, আমি একটু নিয়ে নিই। শামীম ভাই জানতে চাইছি, উইথ রেসপেক্ট বোথ অফ ইউ, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আরএমজি সেক্টরে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে। আচ্ছা, আরএমজি হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরটার কথা বোঝাচ্ছে আর কি। তো আমার পরিচিত একজন ফ্রিল্যান্সার আছে যে এই আরএমজি সেক্টরে টেক্সটাইলে ফার্স্ট হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এ কাজ করতো। অর্থাৎ তার প্রিভিয়াস যে সমস্ত মানে তার ক্লায়েন্ট গুলো আসলে একটা ফ্যাশন বা একটা ডিজাইন তৈরি করে নিত, তারপরে সে হচ্ছে অন্য কোথাও থেকে করায় নিত। সো পরবর্তীতে জানলো বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা অনেক খুব পাওয়ারফুল এবং ম্যান পাওয়ার আসলে অনেক কমে পাওয়া যায়। তারপর সে আস্তে আস্তে সে কি করলো, মানে প্রজেক্ট বেসিস কাজ দেওয়া শুরু করলো। এখন ওই একটা ক্লায়েন্টকে দিয়ে তার নিজের একটা গার্মেন্টস আছে ভাই, শিশির ভাই বলছে। সো মানে এটা একটা হিউজ একটা অপরচুনিটি এবং একদমই নন স্যাচুরেটেড একটা সেক্টর। আই থিঙ্ক ইউ ক্যান ট্রাই। শিশির ভাইয়ের কাছে কোয়েশ্চেন, ফ্রিল্যান্স সেক্টরে আসতে অনেকে ইতস্তত বোধ করে। অনেক বছর ধরে আসলে আমিও জব করছি বা ফ্রিল্যান্স সেক্টর থেকে আসলে মানে জব সেক্টর ছেড়ে যে ফ্রিল্যান্স সেক্টরে আসবো, ফ্যামিলি সাপোর্টের একটা ব্যাপার থাকে। অনেকে আমাদের জব হোল্ডাররা দেখা যায় আমাদেরও বিভিন্ন কোর্স করে এবং সেক্ষেত্রে আসলে সে অনেক কনফিউজ থাকে একটা জব ছেড়ে ফ্রিল্যান্সিং এ সে আসবে কিনা, কারণ রিকগনিশনটা আমাদের এখনো ওভাবে তৈরি হয়নি। যদিও আসলে এখন অনেক সেমিনার হচ্ছে, অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, বিভিন্ন এখন আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখতে পাচ্ছি। সো এই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয়, আপনি কি আসলে আইডেন্টিটি ক্রাইসিসে কখনো মানে ভুগছেন বা ফেস করছেন শিশির ভাই? পার্সোনালি আমার ক্ষেত্রে এরকমটা হয় নাই, বাট আনফর্চুনেটলি অনেকের ক্ষেত্রে এই বিষয়টা হয়। একটা জোকস মনে পড়লো যে একবার এক গ্রাম থেকে এক মুরব্বী এসে একটা ছেলেকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি করো বাবা? তো সে বলছে যে আমি ফেসবুকে জব করি। তো এখন ওই মুরব্বী মনে করছে তো ফেসবুক চালায় মোবাইলে। হ্যাঁ, তো এইটা করে কি লাভ? তো তখন সে বলছে যে আমি হচ্ছে এত $1000 সেখান থেকে ইনকাম করি। সে কিন্তু প্রুফও দিয়ে দিচ্ছে সাথে, আমি এখান থেকে একটা মানে বিশাল অঙ্কের টাকা হচ্ছে আমি ইনকাম করি। তো সেটা বলার পরে মুরব্বী অনেকক্ষণ চিন্তা করে বলতেছে, তারপরও বিসিএস তো আর দিলা না, তাইলে আর জীবনে কি করলা? তো আমাদের কান্ট্রিতে আসলে যারা বুঝে না তাদেরকে বুঝাইতে যাওয়াটাও আসলে বৃথা। যেমন আমি যদি বলি যে আরবান এরিয়াতে যারা বসবাস করে
তারা ম্যাক্সিমামই এই জিনিসগুলা বুঝতে পারে বা রিলেট করতে পারে। বাট আপনি যদি একটু গ্রামের দিকে যান, যেসব জায়গায় হয়তো বা মানুষ ওইভাবে চিন্তাও করতে পারে না ব্যাপারগুলা। অনলাইন বলতেই তারা টিকটক মনে করে, অনলাইন বলতেই তারা হচ্ছে নাচা গানা বুঝে বা স্প্যামিং বুঝে, বা অনলাইন বলতে ক্লিক করে টাকা ইনকাম করা যায় সেটা বুঝে। হ্যাঁ, তো আমাদের গ্রামের দিকে যারা মুরব্বী আছে তাদের মধ্যে কিন্তু এই পয়জনটা আগে থেকে ঢুকে আছে। কিন্তু আমরা যারা আরবান এরিয়াতে থাকি তারা কিন্তু সহজে বাবা মাকে বা আমাদের পারিপার্শ্বিক সবাইকে মোটামুটি বুঝাইতে পারি যে দেখো এইটা হচ্ছে ভিজুয়াল, এইটা চলতেছে ইন্ডাস্ট্রিতে। তখন তারা ডিটেলসে না বুঝলেও অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারে হ্যাঁ সামথিং গুড হ্যাপেনিং। এইটা আসলে ইম্পর্টেন্ট, এবং অ্যাওয়ারনেসটা আসলে কিন্তু এখন ক্রিয়েট হচ্ছে। এই যে আমরা গ্রাম থেকে অনেক অনেক মানুষকে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, তারা সেই অ্যাওয়ার্ড নিয়ে যখন গ্রামে ফিরে যাচ্ছে তখন কিন্তু হাজারটা মানুষ সেখানে দেখতেছে যে এই ছেলেটা ফ্রিল্যান্সিং করে একটা অর্জন করছে, সে টপ রেটেড সেলার হচ্ছে, এটা কিন্তু কেউ বুঝতেছে না। হ্যাঁ, সে হচ্ছে এখান থেকে $2 লাখ ইনকাম করে ফেলছে, সেটা কেউ দেখতেছে না। বাট আপনি যখন তাকে একটা অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, এই অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু সে যখন তার এলাকায় নিয়ে প্রবেশ করতেছে, অনেক সময় এটাও দেখছি যে পিছনে মানুষের ঢল যাচ্ছে যে ওয়াও অমুক ভাই আসছে, হ্যাঁ ঢাকা থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছে। তো আমরা এখন যে আমরা কমিউনিটি যে কাজগুলা করতেছি, শুধু আমরা না, আমাদের সারাউন্ডিং এ যত কমিউনিটি আছে তারা কিন্তু অ্যাপ্রিসিয়েশন করতেছে বা একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, যেভাবেই দেখ না কেন দিচ্ছে, দিন শেষে কিন্তু ওই ফ্রিল্যান্সারটা উপকৃত হচ্ছে বা একটা রিকগনাইজের একটা জায়গা পাচ্ছে। এটা কিন্তু ক্রাইসিস ছিল, আমাদের আইডেন্টিটি ক্রাইসিস অনেকদিন আগে থেকেই ছিল। ইভেন এখনো এই 2023 সালে এসেও অনেকেই জানে না যে আইটি ইন্ডাস্ট্রিটার বিশালতা কি, বা এই ইন্ডাস্ট্রিতে কিভাবে সফল করা যায় বা টাকা ইনকাম করা যায়। এখানে 6 ডিজিট ইনকাম করা যায়, এটা কারো মাথায় আসে না বাংলাদেশে বসে। তো এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা উচিত। আবার এটাও ভাবা উচিত না যে ইন্ডাস্ট্রিতে আসলেই সফল হয়ে যাবে, স্ট্রাগল অবশ্যই করতে হবে। চমৎকার বলছেন ভাইয়া। আর আমাদের দেশে আরেকটা ব্যাপার হচ্ছে যে আইসোলেটেড থাকে ফ্রিল্যান্সাররা। আইসোলেটেড বলতে সে নিজে কাজ করতেছে, অনেক ভালো আর্ন করতেছে, অনেক সময় আমি দেখছি অনেক ভালো ভালো টিম মেম্বার আছে, বাট তাকে কেউ চিনে না, বা কমিউনিটি থেকে কমপ্লিটলি আইসোলেটেড। ইভেন ফ্রিল্যান্স কমিউনিটিতে কেউ যদি আসতেও বলে, কোনো কন্ট্রিবিউশনও করতে বলে, সেক্ষেত্রেও কিন্তু তারা ইন্টারেস্ট ফিল করে না। সো এই জায়গাটা থেকে কমিউনিটি এঙ্গেজমেন্টের একজনের দরকার আছে কিনা, সে যত ভালো অবস্থানে থাক বা নতুন অবস্থানে থাক, মিডল স্টেজে থাক বা গ্রোথ স্টেজে থাক, তার আসলে আসলে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, মানে নিজের ডেভেলপমেন্টের জন্য এই কমিউনিটির বিভিন্ন যে সমস্ত প্রোগ্রামগুলো আছে বা ইভেন্টগুলো আছে, এই জিনিসগুলোতে আসলে অ্যাটেন্ড করা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা কি সময় নষ্ট নাকি আসলে তার পার্সোনাল গ্রোথে হেল্প করবে? না, আমি এখানে ভাই পজিটিভ নেগেটিভ দুইটাই বলবো। হ্যাঁ, আমি একচেটিয়া বলবো না যে হ্যাঁ আসা উচিত, আবার এটাও বলবো না যে আসা উচিত না। তো এইটা আসলে প্রত্যেকেরই পার্সোনাল একটা জায়গা, পার্সোনাল পছন্দের জায়গা। দেখেন আমাদের কিন্তু কেউ ইনফ্লুয়েন্স করে নাই যে তুমি হচ্ছে কমিউনিটিতে আসো, তুমি মানুষকে হেল্প করো। তো অনেকেই হয়তো একটু ইন্ট্রোভার্ট, আমি নিজেও ইন্ট্রোভার্ট ছিলাম, বাট আস্তে আস্তে হয়তো বা এখন একটু কথা বলতে শিখতে পারতেছি। কমিউনিটির ওসিলায় বলেন বা যে কোনোভাবেই হোক, সেটা মানুষের সাথে মিশতে মিশতে একটা কনফিডেন্ট তৈরি হয়েছে কথা বলার। বাট আগে কিন্তু এই জিনিসটা ছিল না, বোম ফাটাইলেও একটা কথা মুখ দিয়ে বের হইতো না, এমন একটা অবস্থা। সো স্টুডেন্ট লাইফেও কিন্তু আমি এরকমই, বন্ধু বান্ধব খুব মজা করতো, চিল করতো, আমি কিন্তু চুপচাপ বসে থাকতাম। তো আমি এটা কাউকে বলবো না যে এটা নেগেটিভ সাইড। কেউ যদি নিজে ঘরে বসে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করে, সে করতেই পারে। সে যে কোথাও ইনভলভ না এটা কিন্তু না, সে কিন্তু তার ফ্যামিলিকে সময় দিচ্ছে, কক্সবাজার ঘুরতে যাচ্ছে, সে দেশের বাইরে ঘুরতে যাচ্ছে, তার একটা সোশ্যাল একটা জায়গা আছে যেখানে সে সময় কাটাচ্ছে, ফ্রেন্ড সার্কেল আছে। বাট আমরা হচ্ছে একটু বেশি এক্সপ্যান্ড, আমরা ফ্রেন্ড সার্কেলকেও সময় দিচ্ছি, ফ্যামিলিকেও সময় দিচ্ছি, পাশাপাশি কমিউনিটিকেও সময় দিচ্ছি। তো একটা হচ্ছে একটা ব্যাপার কি, কমিউনিটির কিছু আসলে দাবি দেওয়া থাকে। আপনি যখন একটা প্রফেশনাল জায়গায় চলে যাবেন, আপনার হিউজ একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে। তো এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আসলে টাকা দিয়ে শেখা যায় না। আপনি যদি তখন কমিউনিটিতে না আসেন, নিজেকে একটু ইনভলভ না করেন, সেটা ম্যাসিভ আকারে না হোক, অ্যাটলিস্ট ছোট পরিসরে যদি সেই ইনভেস্টমেন্টটা না করেন, যে হ্যাঁ আমি 10 বছর বা 20 বছর কাজ করে যে অভিজ্ঞতাটা অর্জন করছি, এটা আমি একটু শেয়ার করি, এতে করে যদি 10টা মানুষের লাইফ চেঞ্জ হয়,
তাহলে খারাপ কোথায়? রাইট। তো এজন্য আমি ওয়েলকাম করব অবশ্যই যারা ভালো করতেছেন ইন্ডাস্ট্রিতে। এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে, তবে চেষ্টা করা উচিত পজিটিভলি মানুষের জন্য কাজ করার জন্য এবং কমিউনিটির জন্য কাজ করার জন্য। এতে দেশের ডেভেলপমেন্টও হবে এবং নিজেরও পার্সোনাল অনেক গ্রোথ হবে। আপনি পাবলিক পাবলিক ইভেন্টে হয়তো বা কখনো কথা বলার একটা জায়গা তৈরি হবে, নিজের একটা মর্যাদার জায়গা তৈরি হবে। সো এটা আসলে প্রয়োজন আছে আমি মনে করি। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ভাই। আর এটা আসলে উচিত, মানে কারণ হচ্ছে আমাদের এই যে নিজে নিজে কাজ করতেছি বা একটা স্কেলে, যেমন একটা মানুষ একটা জায়গায় আটকে গেছে বা এই জায়গাটার থেকে আসলে সে বের হওয়ার মতো আসলে একটা ক্লোজ ডিসকাশন করার জন্য একটা পারফেক্ট ব্যক্তিকে সে খুঁজে পাচ্ছে না। তো এই জায়গাগুলোতে আসলে হয় কি, ভ্যারাইটিস আইডিয়া গুলো গেদার হয়। হঠাৎ করে তার মাথায় আসলো আমি তো আসলে সার্ভিস বেস বিজনেস করতেছি। আমার নিজের ক্ষেত্রে হয়েছে ভাই, আমি ধরেন 2012 থেকে কাজ করতেছি, 15-16 থেকে যখন ডেভেলপমেন্টে আসলাম সার্ভিস বেস সার্ভিস দিয়ে যাচ্ছি। তারপর বিভিন্ন ইভেন্ট বা কমিউনিটি প্রোগ্রামগুলোতে গিয়ে দেখলাম অনেক বড় বড় কোম্পানি যারা অনেক ভালো আর্ন করতেছে, ম্যাক্সিমাম হচ্ছে প্রোডাক্ট। সো আমরা প্রোডাক্টে কেন যাচ্ছি না? সো তারপরে এই যে আমরা রিসেন্টলি ভেরি রিসেন্টলি আমরা কিছু প্রোডাক্ট লঞ্চে অলরেডি আমাদের ম্যাপিং তৈরি করে ফেলছি। সো এই যে এই আইডিয়াগুলা বা আউট অফ দ্য বক্স একটা জিনিস আমার থিঙ্কিং এর বাইরে একটা মানুষ কিন্তু পুশ করতে পারে কিন্তু এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, কানেক্টিভিটি গুলোর মাধ্যমে, নেটওয়ার্কিং এর মাধ্যমে। শিশির ভাই একদম শেষ দিকে আপনার ভাই, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় কেমন সময় নিয়ে আসতে হবে, ডেডিকেশন কেমন থাকা উচিত, বা কি কি আসলে সফট স্কিল থাকা উচিত? বলতে গেলে আসলে একটা নেগোসিয়েশন বা একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, যেগুলোকে আমরা সফট স্কিল বলতেছি, এরকম কি কি জিনিস লাগবে একদম নতুনদের জন্য, গাইডলাইন শেষ দিকে আমরা। ওকে, সো নতুনদের জন্য চ্যালেঞ্জটা যেমন বেশি এবং অপরচুনিটিও অনেক, কারণ মার্কেট প্লেসগুলা কিন্তু নতুনদেরকে সবসময় অগ্রাধিকার দেয়। হ্যাঁ, এটা হয়তো বা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। আমরা মনে করি যে হয়তোবা আমি নতুন, আমাকে ওইভাবে গুরুত্ব দিবে না মার্কেট প্লেস। অ্যাকচুয়ালি মার্কেট প্লেস কিন্তু নতুন সেলার হান্ট করে সবসময়। হ্যাঁ, তো একটা মার্কেটে যত বেশি সেলার বাড়বে তত সেই মার্কেট প্লেস বেশি টপে উঠবে। তো আপনাদেরকে নিয়েই কিন্তু আসলে মার্কেট প্লেস একা আসলে কিছুই না, জিরো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা নতুন মার্কেট প্লেসে আসতে চাচ্ছেন তাদের অ্যাটলিস্ট 1 ইয়ারের একটা গোল ক্রিয়েট করে তারপর আসা উচিত। বিকজ আমি যদি বলি, আমাদের সময় কিন্তু আমরা ধাক্কা খেয়ে খেয়ে শিখছি, এবং তখন মার্কেট প্লেসগুলো নতুন ছিল। মার্কেট প্লেসও অনেক সময় অনেক কনফিউশনে ছিল যে কিভাবে তারা এই প্রোডাক্টগুলোকে বা তাদের ম্যানেজমেন্টটাকে সাজাবে। তো এখন কিন্তু তারা একটা পর্যায়ে চলে আসছে, তাদের একটা কনফিডেন্স চলে আসছে এবং তারা কিন্তু অনেক স্ট্রিক্ট আগের থেকে। এবং এই কয়টা বছরের ভিতরে, এই 10 বছরের যদি আমি টাইম ফ্রেম ধরি, এর ভিতরে কিন্তু হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সার বাড়ছে এই মার্কেট প্লেস গুলাতে। তো এই কম্পিটিশনের জোয়ারে আজকে যদি আপনি একটা খুব সাধারণ একটা স্কিল শিখেই মনে করেন কালকে থেকে আপনি কাজ শুরু করে দিবেন, এটা কিন্তু হিউজ একটা কি বলবো, একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার হয়ে যাবে আপনার জন্য। ইভেন অনেক সময় এটা শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে। হ্যাঁ, আমি অনেক সেলারকে দেখছি যে 6 মাস 7 মাস গিগ ক্রিয়েট করে রেখে দিছে। তারপর আরেকটা ভুল এখন যেটা করে ম্যাক্সিমাম মানুষ, যে 1 মাসে 2 মাসের একটা ছোটখাটো কোর্স করেই মনে করে যে আমি একটা ডিজাইনার হয়ে গেছি এবং এখন আমার দ্বারা একটা মার্কেট প্লেসে হয়তো বা কাজ নামানো সম্ভব। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি, একটা সফট একটা স্কিল নিয়ে এখন যখন একজন ক্লায়েন্টকে সার্ভ করতে যায়, মার্কেট প্লেস একটা জিনিস দেখবেন, যখন একজন নতুন সেলার আসে তখন কিন্তু তাকে একটু ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করে, যে দেখি একটু একে ইমপ্রেশন দিয়ে দেখি কেমন কাজ করে। তো যখন ও প্রথম কাজগুলাকে ঠিক মতন সার্ভ না করতে পারে তখন কিন্তু আবার ঠাস করে ইমপ্রেশনটা ডাউন হয়ে যায়, আর তারপরে একটা লং টাইমের জন্য তাকে হারায় যাইতে বাধ্য হইতে হয়। আর যখনই সে হারায় যায় তখন কিন্তু আর ব্যাক করার কোনো চান্স থাকে না। তো এই জায়গাটাতে আপনি যখন হয়তো বা অমুক অথবা তমুকের ডিজাইন কপি করে আপনার গিগে দিলেন এবং আপনি ভাবলেন যে এটা দেখে তো অর্ডার আসবেই, এবং ঠিক আসলো, আপনি অমুক ভাইয়ের একটা ইমেজ কপি করে আপনার গিগে দিয়ে দিচ্ছেন, আপনি অর্ডারও পাইলেন, আপনি খুশি, ওয়াও আমার তো কষ্টই করতে হলো না, এত সহজ ফ্রিল্যান্সিং। পরবর্তীতে একটা অর্ডার আসলো, আপনি তাকে সার্ভ করতে পারলেন না, আপনার গিগের ইমেজে যে কোয়ালিটি আছে তার হাফও দিতে পারলেন না, তখন কি হবে? তখন ওই ক্লায়েন্ট আপনাকে তো ব্লেম দিবেই, আপনাকে 1 স্টার দিবে, আপনার অর্ডার ক্যান্সেল করবে, পাশাপাশি যে মার্কেট প্লেসে সে অর্ডারটা করছে ওই মার্কেট প্লেসেরও বদনাম করবে, যে ফাইবার একটা স্প্যামারদের জায়গা, মানে স্ক্যাম হয়, বলবে না?
তো মার্কেট প্লেসে কিন্তু অনেকে এর জন্য কাজ দিতে চায় না। এর জন্য কিন্তু আমি অনেক সময় দেখা যায় পোর্টফোলিও থেকে আমার ইমেইলের মাধ্যমে অনেক কাজ আসে, রাইট। যেগুলোর সাথে নেগোসিয়েশন আমার খুব ইজি হয়। আমি $100 কাজ $500 করতে পারি সেখানে, বিকজ অফ সরাসরি কানেক্ট হওয়ার যে ব্যাপার থাকে এইটার জন্য। তাদেরকে আমি আমার পোর্টফোলিও শেয়ার করতে পারতেছি, অন টু অন কথা বলতে পারতেছি, মেসেজিং করতে পারতেছি, ইমোশনালি অ্যাটাচমেন্টের একটা জায়গা থাকতেছে। পরে ওই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা ভালো অ্যামাউন্ট তার কাছে দাবি করতে পারতেছি। তো এই কারণে হয় কি, ওদের সাথে কাজ করতে কখনো ইস্যু হয় না, কারণ তারাও একটা কনফিডেন্ট নিয়ে থাকে যে আমি যার সাথে কমিউনিকেশন করতেছি ওর থেকে ভালো একটা প্রোডাক্ট পাবো, এবং আমি যে টাকাটা দিচ্ছি এটা আমার জলে যাবে না। রাইট। কিন্তু মার্কেট প্লেসে ওই কাজটায় যখন আপনি $10ও কোনো বায়ার যখন অর্ডার করবে, তখন চিন্তা করবে এই টাকাটা মনে হয় আমার জলে গেল কাজটা পাওয়ার পরে। তো তখন ওই ছেলেকে যখন 1 স্টার দিয়ে দিবে বা অ্যাকাউন্ট ইয়াটাকে যখন ক্যান্সেল করে দিবে, তখন কিন্তু ও আর কাজ পাবে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট 1 বছর মার্কেট প্লেসে চিন্তাভাবনা না করে আপনাকে একজন প্যাশনেট ডিজাইনার হইতে হবে। আমি ডিজাইনার, এর জন্য ডিজাইন ওরিয়েন্টেড কথা বলতেছি বেশি। আপনি যেটা নিয়েই কাজ করেন, ডিজিটাল মার্কেট হোক বা যেকোনো নিশ নিয়ে আপনি কাজ করেন, বাট আপনাকে কিছুটা সার্টেন টাইম লেগে থাকতে হবে, এবং আপনাকে ভাবতে হবে যে এইটা হচ্ছে আপনার এন্টারটেইনমেন্টের একটা জায়গা। True. আপনার কাজটাকে যদি আপনি এন্টারটেইনমেন্টে মুভ করতে পারেন, দ্যাটস উইল বি গ্রেট। আমরা আমাদের কাজগুলোকে সবসময় প্যারা ভাবি, এর জন্য আমরা আগাইতে পারি না। আমরা আমাদের কাজটাকে যদি এনজয় করতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেস করতে পারবো। সো অ্যাটলিস্ট 1 বছর বা 1.5 বছর, যদি সম্ভব হয় আরও একটু বেশি, কারণ আপনি দেখেন 25 বছর, 21 বছর, 24 বছর, 25 বছর বা তারও বেশি সময় নিয়ে পড়াশোনা করে আপনি হয়তো 15-20 হাজার টাকার স্যালারির জব করার জন্য রাস্তায় ঘুরতেছেন, রাইট। কিন্তু আপনি 6 ডিজিট ইনকাম করার জন্য বা ভালো একটা ইনকাম করার জন্য আহ, আপনি হচ্ছে 1 বছর সময় দিতে আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে। ওয়াই? এই জায়গাটাতে কিন্তু আমাদের মেন্টাল গ্রোথটাও দরকার আছে। আমাদের চিপ মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রফেশনাল যত হইতে পারবেন, তত ইন্ডাস্ট্রিতে আপনি টিকে থাকতে পারবেন। সো এটাই হচ্ছে আমার নতুনদের জন্য বলার ছিল। চমৎকার ভাইয়া, একদম শেষ দিকে আমরা অডিয়েন্সের জন্য যদি কিছু বলতেন ভাইয়া। হ্যাঁ, এতক্ষণ তো অডিয়েন্সের জন্যই বললাম। স্পেসিফিক ভাবে যদি বলি, প্রথমে বলবো যে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে ভাই আপনি স্কিপ করেন। আর যদি আপনার ধৈর্য থাকে, আপনার যদি ধাক্কা খাওয়ার প্রবণতা থাকে, আপনি বারবার ধাক্কা খাবেন, বারবার উঠে দাঁড়ানোর মতন যদি শক্তি থাকে, মনোবল থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন, আপনি রিমোট জবে আসেন, বা আপনি আইটি সেক্টরে আসেন, আপনাকে ওয়েলকাম। বাট নামমাত্র কাজ পারি এই ধরনের স্কিল নিয়ে মার্কেট প্লেসে বা এই সেক্টরে আসা উচিত না। বিশেষ True. করে এখন কম্পিটিশনের যুগ, স্রোতে ভেসে যাবেন, টেরও পাবেন না। সো এর জন্য আর অবশ্যই যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যে ধরনের পাবলিক ইভেন্টগুলো হয়, পাশাপাশি এই ধরনের যে পডকাস্টগুলো হয়, এগুলা থেকে অনেক মেসেজ পাওয়া যায়। আসলে আমি একটা কথা বলি, এটা স্বীকার না করলে আসলে বেইমানি হয়ে যাবে। সেটা হচ্ছে, আমি এই কমিউনিটির সাথে আহ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় অনেক বছর ধরে জড়িত আছি, এবং বিলিভ মি, আমার লাইফে অনেক চেঞ্জ আনার পিছনে এই কমিউনিটি আমাকে হেল্প করছে। এই Obviously. ছোট ছোট লাইভ, ছোট ছোট পডকাস্ট, ছোট ছোট হচ্ছে হুম। রিল শর্টস গুলো এখন অনেকেই দেয় দেখি। ওই 60 সেকেন্ডের একটা রিল থেকেও আমি অনেক কিছু শিখি। হ্যাঁ, তো এমন না যে একটা ইভেন্টে গিয়ে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, হয়তো বা একটা মানুষের কথা শুনে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, বা একটা লাইভে বা হচ্ছে একটা ইউটিউব ভিডিও থেকে একটা মোটিভেশন আপনাকে অনেক হেল্প করতে পারে। সো অলওয়েজ বুস্ট আপ রাখতে হবে নিজেকে। মোটিভেশন আজকে নিলেন, কালকে ভুলে যাবেন। এর জন্য সেলফ মোটিভেশনটা খুব দরকার, সেলফ ডেভেলপমেন্টটা অনেক বেশি দরকার আমাদের এই সেক্টরের জন্য। আর থ্যাংক থ্যাংক ইউ ইউ মিনহাজ ভাই। ভাই, স্পেশালি থ্যাঙ্কস এই পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। আমি খুব অনার ফিল করতেছি। আর আসলে আমারও ইচ্ছা ছিল যে এই পডকাস্টে একদিন আমি অতিথি হিসাবে আসব। সো আমারও স্বপ্নটা পূরণ হয়েছে।
আর ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে একটা পডকাস্ট এরকম করার। আসলে পডকাস্ট থেকে শেখার অনেক কিছু আছে ভাই। অনেক কিছু। একটা সময় আমি ইয়া করতাম, ব্যাকগ্রাউন্ডে বা কোথাও একটা মিউজিক প্লে করে আমি কাজ করতাম রাত্রে, কারণ অনেক সময় কিন্তু একঘেয়েমি লাগে। তো একটা সময় দেখলাম যে মিউজিকের সাথে হয়তো আমি হারায় যাচ্ছি, আমি কিছু শিখতেছি না ওখান থেকে। পরে আমি বিভিন্ন পাবলিক ইভেন্ট, তাদের স্পেস গুলা ছেড়ে দিয়ে বা এই ধরনের পডকাস্ট গুলা ইউটিউবে পাওয়া যায়, ওগুলা ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমি কাজ করতাম। তো এট দ্য সেম টাইম কি হতো, আমি অনেক কিছু শিখতেও পারতেছি আবার কাজও করতে পারতেছি। কাজও করতে সো পারতেছি। ধুমসে প্রোডাক্টিভিটি হইতো এখানে। তো আমি এগুলাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। ইনশাল্লাহ আমি যদি ভবিষ্যতে কখনো পডকাস্ট করি, অবশ্যই আপনারা যারা ইন্ডাস্ট্রিতে ভালো করতেছেন তারা অবশ্যই ইনভাইটেড থাকবেন, থ্যাংক ইউ স্পেশালি শিশির ভাই, ডিজাইনাররা। থ্যাংক ইউ শিশির ভাই। আপনার এত ইম্পর্টেন্ট সময়ের মধ্যে আসলে এত কমেন্ট আসতেছে আপনার স্পিচ গুলোর থেকে, আসলে আপনার আসলে পডকাস্ট এত অল্প সময় এত অনেক ইনফরমেশন শেয়ার করা যায়, ইটস রিয়েলি গ্রেট। এবং রাইট। ইন্টারন্যাশনালি এটা অনেক পপুলার, বাংলাদেশেও নাওয়াডেজ নতুন যারা আছে অনেকেই পডকাস্ট করতেছে, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। অ্যান্ড অনেক কমেন্ট আসছে, আমি চেষ্টা করবো কমেন্টগুলো আসলে একটু এখন সবকিছু হাইলাইট করতে পারিনি, যেহেতু আসলে একটা নির্দিষ্ট নিশের উপর কথাবার্তা বলতে হয়েছে। সো আই উইল ট্রাই টু আনসার অল অফ দ্য comments. Thank you Shishir bhai, thanks for coming, and inshallah next কোনো লিজেন্ড স্টকে নেক্সট অন্য কোনো লিজেন্ডের সাথে দেখা হবে। থ্যাংক ইউ শিশির ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।